আমি একটু গত ক্লাসটা সংক্ষেপে রিভিউ করি। গত ক্লাসে আমরা বেনজিন শুরু করছিলাম। সো তারপরে দেখছিলাম যে অ্যারোমেটিক বেনজিন কাকে বলে, তারপর হচ্ছে বেনজিনের রিঅ্যাকশন, এবং বেনজিনের রিঅ্যাকশন সেখানে কি দেখছিলাম যে বেনজিন ইলেকট্রোফিলিক অ্যাডিশন বিক্রিয়া দেখায়। তার বিক্রিয়া দেখানোর কথা ছিল ইলেকট্রোফিলিক অ্যাডিশন, সে পণ্ডিতদের ঘরে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনও দেখাইতো, তাই না? এই ইলেকট্রোফিলিক অ্যাডিশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এই দুই রকম বিক্রিয়া দেখায়, এটা দেখানোর কথা ছিল না। তো তারপরও যেহেতু সে দেখায়, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে বিশেষ ধরনের অসম্পৃক্ততা। তারপরে আমরা বেনজিনের কয়েকটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন বিক্রিয়া দেখছি। সেখানে হ্যালোজিনেশন, হাইড্রোজিনেশন, বার্স্ট রিডাকশন, আর এটা বলছিলাম পরে দেখবো আমরা। তারপরে হচ্ছে আমরা দেখছিলাম বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া। আমার এইটা কাজ করে না কেন? পৃথিবীর সমস্ত ইলেকট্রনিক জিনিসের সমাধান হচ্ছে একটা, বাবা সেটাকে একটু রিস্টার্ট দাও। যে ব্যাটারিতে চলে তার ব্যাটারিটা একটু খুলো, খুলে আবার লাগাও। তুমি অনেক বড় ইঞ্জিনিয়ার, কিন্তু কাজ করে না। ও, এরপরে আর কিছু নাই? ওকে, এরপরে আর কিছু থাকবে না কেন? এটা তো সমস্যা। আমি হচ্ছে দেখি 14 নম্বর বেঞ্জিন। আচ্ছা, এই যে অ্যাডিশন দেখাইছিলাম। তারপর দেখছিলাম বেঞ্জিনের সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন মানে হচ্ছে বেঞ্জিন, ওই যে বলছিলাম যে দালাল লাগে, বেঞ্জিনের সাবস্টিটিউশন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এবং হচ্ছে সেখানে একটা দালাল লাগে কি তৈরি করতে, ইলেকট্রোফাইল তৈরি করতে। সো ইলেকট্রোফাইল তৈরি করার সময় মেকানিজম দেখছিলাম আমরা, হ্যালোজিনেশন দেখছি, তারপরে হচ্ছে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন দেখছি, এবং সেই অ্যালকাইলেশনের সময় আমরা প্রোপাইল নিলে যে আইসোপ্রোপাইল বেনজিন তৈরি হয় সেই কারণটা আমরা দেখছিলাম কেন এটা তৈরি হয়। দেন হচ্ছে আমরা অ্যাসাইলেশন দেখছি, তারপরে হচ্ছে এই বিক্রিয়াটা দেখলাম। তারপরে হচ্ছে আমরা নাইট্রেশনে দেখছি, নাইট্রেশনে সালফিউরিক অ্যাসিডের ভূমিকা কি সেটা দেখছি। তারপর হচ্ছে সালফোনেশন দেখছি। ওকে, সো এইটুকু ছিল আমাদের গতকালকের লেকচার। আজকে আমরা দেখব হচ্ছে বেনজিনের ফার্দার রিঅ্যাকশন বা বেনজিনের ফার্দার প্রতিস্থাপন। সবাই একটু লিখানে হচ্ছে বেনজিনের, একটু মোটা দাগ দিয়ে লিখি, বেনজিন এর ফার্দার প্রতিস্থাপন। আচ্ছা, আমি জানি অনেকেই মানেটাই বুঝি নাই যে ভাই ফার্দার প্রতিস্থাপন মানে আবার কি। ফার্দার প্রতিস্থাপন মানে হচ্ছে তুই এতক্ষণ ধরে বা গত ক্লাস পর্যন্ত বেনজিনের কয়টা কার্বনে প্রতিস্থাপন করাইছিল, একটা না? এখন বেনজিনে একটা কার্বন প্রতিস্থাপন হয়ে যাওয়ার পরে এখনো কয়টা কার্বন ফাঁকা থাকে? এখনো 5টা কার্বন ফাঁকা থাকে। সো আরো 5টা কার্বনে প্রতিস্থাপন করার সুযোগ আছে। আচ্ছা, সো এইখানে আমি একটা জীবনমুখী উদাহরণ দিব, এবং এর থেকে সুইটেবল উদাহরণ এই বিক্রিয়ার জন্য হইতে পারে না। সো আমাকে এখানে কেউ একজন একটু কমেন্ট করে বল, যে কোনো একটা মেয়ে কমেন্ট করবি, তুই হচ্ছে বড় বোন এবং তোর ছোট বোন আছে, এরকম কেউ থাকলে সে একটু কমেন্ট কর। তুই বড় এবং তোর ছোট বোন আছে, ছোট একজনও থাকতে পারে, একাধিকও থাকতে পারে, কে আছিস? ওকে, আমি পাইছি হচ্ছে আহ রিমিকে পাইছি। আচ্ছা ঠিক আছে, রিমি। রিমিকে দিয়ে উদাহরণটা দিই, রিমিকে কিছুক্ষণ পচাবো। আচ্ছা, ধরলাম যে হচ্ছে রিমিকে বাসা থেকে বিয়ে দিয়ে দিছে। তো আমাদের দুলাভাই আছে আর কি, আমার তো দুলাভাই হয় না, ছোট ভাই দুলাভাই যাই হোক। সো রিমিকে বাসা থেকে বিয়ে দিছে, এবং ওর হাজবেন্ড তো আছে। রিমির বিয়ে শাদী খুব সুন্দর, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক। এখন রিমির ছোট বোন, রিমির ছোট বোনের নাম কি? আচ্ছা, ওর নাম হচ্ছে সাবা। ওকে, সো ধরলাম রিমির বিয়ে হয়েছে, এখন বাসা থেকে সাবার বিয়ের কথাবার্তা চলছে। সাবা কোন ক্লাসে পড়ে জানাস তো? তো বাসা থেকে যখন সাবার বিয়ের কথা হবে, দেখ তোদের এই এক্সপিরিয়েন্স আছে কিনা যে সাবার বিয়ের কার সাথে হবে, কখন হবে, কোথায় হবে। ক্লাস ওয়ানে পড়ে আছে, ঠিক আছে? তো এইটা না অনেকটা রিমির জামাইয়ের হস্তক্ষেপে হয় না? মানে ধর সাবার জন্য সবাই বাসা থেকে একটা ছেলে দেখলো, এখন সেই ছেলেকে ধরলাম সবার পছন্দ হয়েছে, আঙ্কেল আন্টি সবার পছন্দ হয়েছে,
কিন্তু কোনো কারণে ওই ছেলেকে যদি রিমির জামাইয়ের পছন্দ না হয়, বাংলাদেশে সেইখানে জীবনেও বিয়ে হবে না, কারণ বড় জামাইয়ের পছন্দ হয়নি। এটা কি দেখছি, মানে তোর ফ্যামিলিতে না হোক আশেপাশে তো দেখা যায় যে ছোট বোনের বা শালিকার বিয়েতে দুলাভাইয়ের বিশাল লেভেলের হস্তক্ষেপ থাকে। এবং যদি এরকম হয়, ধর বিয়ে টিয়ে ঠিক হয়েছে, কিন্তু ডেট ঠিক হবে, এখন বিয়ে কবে হবে, কোথায় হবে, ভেন্যু কোথায়, তো এরকম যদি হয় সেইখানেও বড় জামাইকে সাথে রেখে বড় জামাইয়ের ছুটি আছে কিনা, বড় জামাই যেখানে মানে সোজা কথা, শালিকার বিয়েতে বড় জামাইয়ের একটা বিশাল হস্তক্ষেপ থাকে। বিয়ের খরচ থেকে শুরু করে পার্টি সেন্টার কোনটা হবে, বিয়েতে কে কে যাবে, দাওয়াত লিস্ট সবকিছু বড় জামাইয়ের হস্তক্ষেপে হয়। তো আমরা ওই স্টেটমেন্টটাকে লিখে নেই, সবাই লিখে নেয়, শালিকার বিয়ে দুলাভাইয়ের হস্তক্ষেপে হয়। এই লাইনটা লিখে নে ভাই, কাজের আছে। তো এখানে যারা ভাই ব্রাদার আসিস আছি, বড় জামাই হইতে পারলে কিন্তু লাভ আছে। বাসায় বড় জামাইরে যে পরিমাণ আদর আপ্যায়ন সম্মান করা হয়, বিয়ে করতে গেলে অনেকগুলো ক্রাইটেরিয়া দেখবি, তার মধ্যে আহ, অন্যতম একটা ক্রাইটেরিয়া হচ্ছে যদি সেই মেয়ে বাড়ির বড় মেয়ে হয়, তাহলে অটোমেটিক একটা অ্যাডভান্টেজ সে পাচ্ছে, এটা ধরে নিবি আর কি। তো শালিকার বিয়ে দুলা ভাই, এমনও তো হইতে পারে দুলা ভাই একাধিক আছে, তাই না? মানে আমি এটা মিন করিনি যে বড় বোনের জামাই একাধিক, মিন করছি বড় বোন তো একাধিক থাকতে পারে। সো দুলা ভাই অথবা দুলা ভাইদের হস্তক্ষেপে হয়। হইতে পারে না যে বড় বোন একাধিক আছে, সো বড় বোন যদি একাধিক থাকে, সো তখন দেখা যায় হচ্ছে বড় জামাই, মেজো জামাই, সেজো জামাই সবার কথাবার্তা নিয়ে তারপরে হচ্ছে একটা ডিসিশন নেওয়া হয়। তো শালিকের বিয়ে দুলা ভাই অথবা দুলা ভাইদের হস্তক্ষেপে হয়। আশা করি এই স্টেটমেন্ট আমরা বুঝতে পারছি। এখন কথা হচ্ছে যে আমরা এখানে কেন এই গল্পটা বললাম, মানে বেহুদা কথা তো আমি ক্লাসে হচ্ছে এরকম কথা বলার কথা না। আচ্ছা দেখ তো, বেনজিনে যখন তুই একটা কার্বন প্রতিস্থাপন করে ফেলছিস, আমরা এখানে কোন প্রেক্ষাপটে পড়ছি একটু মাথায় রাখবি। যে ফার্দার প্রতিস্থাপন, ফার্দার প্রতিস্থাপন মানে কি, একটা কার্বনে প্রতিস্থাপন হয়ে গেছে, বাকি পাঁচটা এখনো আছে, সেইখানে প্রতিস্থাপন। মানে ওই যে বোনের একটা হয়ে গেছে বিয়ে, এখন বাকি বোনদের বিয়ে হবে আর কি। সো মেন কথা হচ্ছে বেনজিনে পরের যে প্রতিস্থাপন বিক্রিয়া হবে, সেই পরের প্রতিস্থাপন বিক্রিয়াগুলো তাড়াতাড়ি হবে না ধীরে ধীরে হবে, এবং পরের প্রতিস্থাপক এই 5 কার্বনের কোথায় বসবে সেইটা এক্সিস্টিং প্রতিস্থাপকের উপরে নির্ভর করে। সো আমাদের মেইন কথা হচ্ছে যে বেনজিনের পরের প্রতিস্থাপন বিক্রিয়ার বেগ বেনজিনের পরের প্রতিস্থাপন বিক্রিয়ার বেগ প্রতিস্থাপন বিক্রিয়ার বেগ, এই বেগ শব্দটাকে আমি একটু মার্ক করে রাখি। পরের প্রতিস্থাপন বিক্রিয়ার বেগ ও নতুন প্রতিস্থাপকের অবস্থান। নতুন প্রতিস্থাপকের অবস্থান বলতে আমি কি মিন করছি, যে সেটা কি 2 নং কার্বনে আসবে না 3 নং কার্বনে আসবে না 4 নং কার্বনে আসবে, এইগুলা। সো বেনজিনের পরের প্রতিস্থাপন বিক্রিয়ার বেগ ও নতুন প্রতিস্থাপকের অবস্থান কি দ্বারা নির্ধারিত হয়? সো এই অবস্থানটা হচ্ছে আমি একটু মার্ক করে রাখি, অবস্থান এক্সিস্টিং প্রতিস্থাপকের উপরে নির্ভর করে। এক্সিস্টিং প্রতিস্থাপকের উপর নির্ভর করে। ওকে, সো আশা করি আমাদের ওই উদাহরণটার সঙ্গে রিলেট করতে পারছি। মেইন কথা হচ্ছে যে আমি বেনজিনকে যখন ফার্দার প্রতিস্থাপন করব, সো সেই ফার্দার প্রতিস্থাপন বিক্রিয়ার বেগটা ফাস্ট হবে না স্লো হবে, এবং নতুন প্রতিস্থাপক কোথায় বসবে সেটা সম্পূর্ণ কার উপর ডিপেন্ড করে, সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে আমাদের যে এক্সিস্টিং প্রতিস্থাপক যেগুলো আছে তার উপর ডিপেন্ড করে। ওকে, সো এইটুকু মোটামুটি সবাই বুঝতে পারছি। এখন আমি তোদেরকে একটা রিয়েল এক্সপিরিয়েন্স দিই, একেবারে হচ্ছে বাস্তবধর্মী এক্সপিরিয়েন্স, একটা অভিজ্ঞতা বলি। সো আমরা প্রথমে কথা বলবো হচ্ছে এই বেগ নিয়ে। আমাদের এখানে দুইটা জিনিস নিয়ে ডিল করব, একটা হচ্ছে বেগ, একটা হচ্ছে অবস্থান। সো প্রথমে লিখে নেওয়া হচ্ছে বেগ অথবা হচ্ছে রেট, যাই লিখতে চাস। বেগ, বেগ মানে কি, ওই বিক্রিয়াটা ফাস্ট হবে না স্লো হবে সেইটা। সো বেগ নিয়ে যদি কথা বলি,
আমি এখানে একটা এক্সপেরিমেন্ট দেখাবো, এটা আমি লিখে দিচ্ছি এমনি। এমনি মানে কি, নর্মালি তোদের কাছে মনে হবে যে ভাইয়া যেটা দেখাবে সেটাই বোধহয় ইম্পর্টেন্ট। আমি এখন যে এক্সপেরিমেন্টটা দিব সেটা আসলে মুখস্থ করতে হবে না, এটা একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। সো একটা জিনিস ওদের ফিল করাবো, ওই যে বললাম না অর্গানিক ফিল করার জিনিস, সেটা মুখস্থ করবি না, জাস্ট দেখার জন্য দেখবি। আর এটা লাগবে যখন টিউশনি করাতে যাবি তখন লাগবে, মানে টিউশনি করাতে যাবি না, পরবর্তী স্টুডেন্ট পড়াতে যাবি তখন খুব কাজে লাগবে, বাট পরীক্ষায় কখন এটা আসবে না। সেটা হচ্ছে C6H6, এটাকে তুই যখন সালফোনেশন করবি, তো আমরা জানি সালফোনেশন করতে কি লাগে, সালফার ট্রাইঅক্সাইড লাগে, আর এখানে প্রভাবক হিসেবে লাগবে সালফিউরিক অ্যাসিড। তো যখন আমি এটাকে সালফোনেশন করব, তো সালফোনেশন করার সময় কি হয়, বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি হয়, তাই না? আমরা লাস্ট রিঅ্যাকশন গত লেকচারের, বেনজিন সালফোনিক অ্যাসিড মানে হচ্ছে C6H5, এখানে হচ্ছে SO3H, এটা তৈরি হলো। এবার আমি জানি অনেক কোমলমতি মনে প্রশ্ন জাগে, ভাইয়া এইভাবে কেন লিখছেন, কেন স্ট্রাকচার দেখাচ্ছেন না? স্ট্রাকচার দেখাইলে অবস্থান নিয়ে কথা বলতে হয়, আমি এখানে শুধু বেগ নিয়ে কথা বলছি, আমি এখানে অবস্থান নিয়ে কথা বলছি না, শুধু বেগ নিয়ে কথা বলছি। তো C6H6 কে সালফার ট্রাইঅক্সাইড দিয়ে বিক্রিয়া করলে এখানে C6H5SO3H হয়। এবং এই বিক্রিয়াটা আমি কিন্তু এখানে কোনো আন্দাজে মান লিখছি না, একেবারে রিয়েল মান লিখছি। এই বিক্রিয়া করতে সময় লাগে 20 থেকে 30 মিনিট, 20 থেকে 30 মিনিট লাগে এই বিক্রিয়াটা করতে, নর্মালি বেনজিনের সালফোনেশন। তুই যদি এখানে এইটা দিয়ে করিস, CH3 C6H5, কাঁচা বাচ্চারা বলতে এটা কি যৌগ, নর্মালি তো তুই এইভাবে দেখে অভ্যস্ত না। এই যৌগটার নাম কি, টলুইন না? বুঝি, CH3C6H5, একটা হাইড্রোজেন হচ্ছে একটা মিথেল দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। আমি স্ট্রাকচার লিখছি না, কারণ স্ট্রাকচার লিখলে আমাকে অবস্থান নিয়ে আবার মেসআপ করতে হবে, আমি ওই মেসআপ করতে চাচ্ছি না। তো এটাকে সালফোনেশন কর, SO3, এবং ওই একই জিনিস নিলাম, ওই সেম জিনিস নিলাম, সেম জিনিস সেম জিনিস। তাহলে এখানে কি তৈরি হবে, এখানে তৈরি হবে হচ্ছে CH3 C6H4, মানে এখানে 5টা ছিল এখানে 4টা হয়ে গেছে। আর এখানে কি তৈরি হবে, এখানে ওই SO3H তৈরি হবে, একই জিনিস। আগে ছিল পিওর বেনজিন, এখন বেনজিনের সাথে কি আসলো, ওই টলুইন গ্রুপ মানে মিথাইল গ্রুপ আসলো। এই বিক্রিয়া করতে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগলো, 2 থেকে 3 মিনিট সময় লাগে, বিক্রিয়া কি ফাস্ট হয়ে গেছে না? এরপরে তুই যদি এইটা নিস, নাইট্রোবেনজিন C6H5, ওই যে NO2 কে আমি এভাবে লিখছি কারণ নাইট্রোজেনটা সরাসরি বেনজিন রিং এর সঙ্গে যুক্ত। তুই যদি এইটাকে হচ্ছে ওই সালফোনেশন করিস, SO3, ওই সেম জিনিস, তাহলে এখানে তৈরি হবে হচ্ছে এইটা O2N, এখানে হচ্ছে C6H4, এখানে হচ্ছে SO3H। প্রথমত ভাইয়া এই বিক্রিয়াটা না নর্মাল তাপমাত্রায় হয় না, এই বিক্রিয়া করার জন্য এক্সট্রা হিট দিতে হয়, এবং এক্সট্রা হিট দেওয়ার পরও এই বিক্রিয়াটা করতে সময় লাগে 2 থেকে 3 ঘন্টা। এগুলো কিন্তু সব এক্সপেরিমেন্টাল রেজাল্ট, আমি আন্দাজে লিখছি না। তার মানে এইখানে যে 3টা রিঅ্যাকশন আছে, আবারও বলতেছে এগুলো কিন্তু এমনি মুখস্থ করা লাগবে না, জাস্ট বোঝার জন্য বলতেছে, ফিল করার জন্য বলতেছে। এখানে 2টা রিঅ্যাকশন থেকে আমরা দেখলাম যে শুধু বেনজিনকে সালফোনেশন করতে যে সময় লাগে, টলুইনকে সালফোনেশন করতে বেশি সময় লাগে। এখন টলুইনকে সালফোনেশন করতে বেশি সময় লাগে মানে হচ্ছে এই যে আমাদের যে টলুইন গ্রুপটা আছে, মিথাইল গ্রুপটা আছে, এইটা কি করলো, এই বিক্রিয়ার গতিটাকে বাড়াই দিল না? বাড়াই দিছে তো। তাহলে আমি বলতে পারি যে এটা যদি বড় জামাই হিসেবে থাকে বা প্রতিস্থাপক হিসেবে থাকে, পরের সাবস্টিটিউশন কি হয়ে গেছে, ফাস্ট হয়ে গেছে। আবার যদি কোথাও নাইট্রো গ্রুপটা থাকে, দেখ এই নাইট্রো থাকার জন্য কি হয়েছে, বিক্রিয়াটা স্লো হয়ে গেছে না, 2 থেকে 3 ঘন্টা লাগছে। তাহলে আশা করি এটুকু বুঝতে পারছি যে কোনো কোনো গ্রুপ থাকলে বেনজিনের ফার্দার প্রতিস্থাপন বিক্রিয়াটা ফাস্ট হয়, আবার কোনো গ্রুপ থাকলে ফার্দার প্রতিস্থাপন বিক্রিয়াটা স্লো হয়ে যায়। তো এই ফার্দার প্রতিস্থাপন বিক্রিয়া ফাস্ট হয় না স্লো হয়, এর বেসিসে হচ্ছে আমরা এক্সিস্টিং প্রতিস্থাপক 2 ভাগে ভাগ করি। আগে সবাই কি ফিল করতে পারছে আমি এখানে কি দেখাতে চাচ্ছি? আমি একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দেখানোর চেষ্টা করছি, যে এক্সপিরিয়েন্সে কোনো একটা বিক্রিয়া দেখে আমরা ফিল করতে পারবো যে ফাস্ট হয়েছে না স্লো হয়েছে। তো সবাই একটু লিখে নে যে পরের প্রতিস্থাপন বিক্রিয়ার রেটের উপর ভিত্তি করে পরের প্রতিস্থাপন বিক্রিয়ার গতি বা রেট বা বেগ যাই বলি, গতির ভিত্তিতে এক্সিস্টিং প্রতিস্থাপক 2 রকম।
এক্সিস্টিং প্রতিস্থাপক দুই প্রকার। তাহলে কি বললাম ভাইয়া, পরের প্রতিস্থাপন বিক্রিয়ার গতির উপর ভিত্তি করে, মানে পরের প্রতিস্থাপন বিক্রিয়া কি ফাস্ট হবে না স্লো হবে। সো গতির ভিত্তিতে এক্সিস্টিং প্রতিস্থাপক দুই রকম। কি কি? এর মধ্যে একটা হচ্ছে সক্রিয়কারী গ্রুপ বা অ্যাক্টিভেটিং এজেন্ট, অ্যাক্টিভেটিং এজেন্ট। আর দুই নম্বর হচ্ছে কি ডিঅ্যাক্টিভেটিং এজেন্ট, ডিঅ্যাক্টিভেটিং। অ্যাক্টিভেটিং মানে কি? যে বলয়কে সক্রিয় করে। ডিঅ্যাক্টিভেটিং মানে হচ্ছে যে বলয়কে নিষ্ক্রিয় করে। তাহলে পরের প্রতিস্থাপন বিক্রিয়ার গতির ভিত্তিতে এক্সিস্টিং প্রতিস্থাপককে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাক্টিভেটিং, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং। আচ্ছা বলতো কাচ্চা বাচ্চারা, এইখানে অ্যাক্টিভেটিং কোনটা? এই যে দুটো উদাহরণ দেখাইলাম, অবশ্যই হচ্ছে এই যে CH3, এটা আমাদের অ্যাক্টিভেটিং না, ও বেনজিনকে অ্যাক্টিভেট করছে। আর এটা বেনজিনকে ডিঅ্যাক্টিভেট করছে, কারণ কি বিক্রিয়া স্লো হয়ে গেছে। সো ডিঅ্যাক্টিভেটিং অ্যাক্টিভেটিং এই দুই ভাগে ভাগ করা হয়। সো আমরা পরের স্লাইডে এটা একটু দেখব। পরের স্লাইডে না, এইখানে হচ্ছে আমি একটু ওকে। সো পরের প্রতিস্থাপন বিক্রিয়ার গতির ভিত্তিতে এক্সিস্টিং প্রতিস্থাপক দুই রকম, একটা হচ্ছে অ্যাক্টিভেটিং, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং। আচ্ছা ওকে, এটুকু বুঝলাম। সো আমরা একটু প্রথমে দেখব অ্যাক্টিভেটিং গ্রুপ কারা আর ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ কারা। তো সবাই হচ্ছে খাতার উপরে লিখে নেওয়া হচ্ছে অ্যাক্টিভেটিং, অ্যাক্টিভেটিং আর হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং, ডিঅ্যাক্টিভেটিং। আচ্ছা, বেনজিনের যে এত মাতব্বরি, বেনজিনের যে এত কাহিনী, সো বেনজিনের এত কাহিনীর মেইন উৎসটা কি? মানে বেনজিন কেন এত পণ্ডিতি করে, কেন এত মাতব্বরি করে? তার এই পণ্ডিতি মাতব্বরির সোর্সটা কি বলতো ভাইয়া? বেনজিনের এই পণ্ডিতি বলি মাতব্বরি বলি এর সোর্সটা হচ্ছে তার ভিতরে যে ডিলোকালাইজড ইলেকট্রন, তাই না? সো ওই পাই ইলেকট্রনগুলো না থাকলে বেনজিনের এত সর্দারি মাতব্বরি থাকতো না। তার সবকিছুর মেইন হোতাই হচ্ছে ওইটা, যে তার ভিতরে কিছু পাই ইলেকট্রন আছে। সো অ্যাক্টিভেটিং বলি ডিঅ্যাক্টিভেটিং বলি। এখন অ্যাক্টিভেটিং কারা? কারা বেনজিনকে অ্যাক্টিভেট করবে? যাদের বিক্রিয়ার গতি ফাস্ট হয়। এখন কেন ফাস্ট হয়? কারণ যারা বেনজিনকে অ্যাক্টিভেট করে তারা বেনজিন বলয়ে ইলেকট্রন দেয়, বলয়ে ইলেকট্রন দেয়, মানে তারা নিজেদের ইলেকট্রন বেনজিন বলয়ে দেয়। এটা খুবই কমন সেন্স যে বেনজিনের যত রিয়াকশন, যত যা কিছু, সবকিছুর মেইন হোতা হচ্ছে ওই পাই ইলেকট্রন। তাহলে যে অ্যাক্টিভেটিং সে বেনজিন বলয়ে ইলেকট্রন দেয়, আর যে ডিঅ্যাক্টিভেটিং সে কি করে? বলয় থেকে ইলেকট্রন নেয়, বলয় থেকে ইলেকট্রন নেয়। ওকে, সবাই এটুকু একটু মনে রাখিস যে যারা অ্যাক্টিভেটিং তারা বলয় ইলেকট্রন দেয়, আর যারা ডিঅ্যাক্টিভেটিং তারা বলয় থেকে ইলেকট্রন নেয়। সো আমরা একটা অ্যাক্টিভেটিং এবং একটা ডিঅ্যাক্টিভেটিং এর চার্ট দেখব। চার্ট বলতে হচ্ছে কারা কারা অ্যাক্টিভেটিং, কারা কারা ডিঅ্যাক্টিভেটিং। আমি এখানে অনেকগুলো লিখে দিব, বাট এতগুলো তোকে মনে রাখা লাগবে না, জাস্ট একটা চোখের দেখায় মনে থাকে। আর এগুলো তুই নিজেও পরে মুখস্থ করতে পারবি। যেমন হচ্ছে ও মাইনাস, এটা একটা অ্যাক্টিভেটিং। এইখানে তো বোধহয় ধরবে না। আচ্ছা, এগুলো আগে মুছে ফেলি। ও মাইনাস, ও মাইনাস মানে হচ্ছে অক্সিজেনের উপরে যদি মাইনাস চার্জ থাকে, এটা একটা অ্যাক্টিভেটিং এজেন্ট। তারপরে হচ্ছে NR2, এটা একটা অ্যাক্টিভেটিং এজেন্ট। তারপরে হচ্ছে NHR, অ্যাক্টিভেটিং এজেন্ট। তারপরে হচ্ছে NH2, এটা অ্যাক্টিভেটিং এজেন্ট। তারপরে হচ্ছে OR, অ্যাক্টিভেটিং। তারপরে হচ্ছে OH, এটাও অ্যাক্টিভেটিং। তারপরে হচ্ছে NHCOR, অ্যাক্টিভেটিং। তারপরে হচ্ছে OCOR, অ্যাক্টিভেটিং। দেন হচ্ছে R, দেন হচ্ছে AR। খবরদার কেউ বুঝি AR মানে বুঝি আর্গন মনে করিস। AR মানে হচ্ছে অ্যারাইল গ্রুপ, মানে ফিনাইল গ্রুপ। এরা সব হচ্ছে বেনজিন বলয়ের অ্যাক্টিভেটিং গ্রুপ।
আর এখানে যে লিস্টটা লিখে দিচ্ছি এই লিস্টটা কিন্তু হচ্ছে আন্দাজে লেখা না, এটা মোটামুটি এদের অর্ডার অনুযায়ী লেখা, বুঝছিস? সব থেকে বেশি অ্যাক্টিভেট করে ও, তারপরে আস্তে আস্তে নিচের দিকে নামে। আর ডিঅ্যাক্টিভেটিং এর উদাহরণ হচ্ছে কোনটা? ডিঅ্যাক্টিভেটিং এর উদাহরণ হচ্ছে প্রথমে CF3, তারপরে হচ্ছে CCl3, এরপরে হচ্ছে CN, তারপরে হচ্ছে SO3H, দেন হচ্ছে NH3+, তারপরে হচ্ছে NO2, দেন হচ্ছে CHO, এখানে হচ্ছে COOH, COX and CONH2। এই হচ্ছে আমাদের ডিঅ্যাক্টিভেটিং এজেন্টের লিস্ট। এটাও কিন্তু সিরিয়াল অনুযায়ী লেখা। এবং এই দুইটা লিস্ট নিয়ে আমি অনেকক্ষণ ধরে কথা বলবো, সবাই একটু লিখে নে, অনেকক্ষণ ধরে এখানে কথা বলার আছে। এবং এই দুইটা লিস্ট কতদূর কি মুখস্থ করব, কিভাবে মুখস্থ করব, সেটা একটু এখানে আমরা একটু ফিল করব, এবং এটা অনেক কাজে লাগবে। সবার লেখা হলে একটু বলিস। ওকে, ডান, ঠিক আছে। সো আমরা দেখি ভাই, হুট করে যদি কোনো একটা উদাহরণ দেওয়া থাকে, তাহলে আমি কিভাবে বুঝবো যে সেটা অ্যাক্টিভেটিং হবে নাকি সেটা ডিঅ্যাক্টিভেটিং হবে? বোঝার ওটা খুবই সহজ, তোকে এটুকু দেখাই দিলে তুই বুঝতে পারবি। আচ্ছা, খেয়াল করতো ভাই, এই বাম পাশে আমি যেগুলো লিখছি, দেখ এই যে অক্সিজেনে কি আছে, লোন পেয়ার আছে না? আছে তো। অক্সিজেনে লোন পেয়ার আছে, আবার সেই লোন পেয়ারের সাথে তার আবার মাইনাস চার্জও আছে। তার মানে সে অবশ্যই বেনজিন বলে ইলেকট্রন দিবে, তাই না? আমার কাছে টাকা পয়সা না থাকলে আমি একজনকে কারে দিব, কিভাবে দিব? এই যে NH2, এইখানেও কি আছে, লোন পেয়ার আছে, এখানেও লোন পেয়ার আছে, এইখানেও লোন পেয়ার আছে, এইখানেও লোন পেয়ার আছে। মানে জাস্ট একটু বোঝার চেষ্টা কর যে প্রতিটাতে যারা আসলে ইলেকট্রন দিচ্ছে তার প্রতিটাতে আসলে কি আছে, লোন পেয়ার আছে। দেখ প্রতিটাতে কোথাও না কোথাও লোন পেয়ার আছে, এই যে লোন পেয়ার আছে। আর আমরা জানি আর তো এমনিতেই দেয়, আর অ্যারাইল মানে তো তার ওখানে পাই ইলেকট্রন আছে। তাহলে এদের মধ্যে সিক্রেট হচ্ছে অ্যাক্টিভেটিং বোঝা, যে প্রতিটাতে কি আছে, প্রতিটাতে লোন পেয়ার আছে। আচ্ছা, এবার এদের মধ্যে সিক্রেটটা একটু বলে দেই। সবাই খেয়াল করছিস যে ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, বেনজিনের সঙ্গে যুক্ত থাকবে কার্বন, কার্বনের সঙ্গে যুক্ত থাকে কে, ফ্লোরিন না? তাহলে টানটা কি ভেতরের দিকে যাবে নাকি টানটা বাইরের দিকে যাচ্ছে, একটু ফিল কর। বেনজিনের সঙ্গে কার্বন যুক্ত, কার্বনের সঙ্গে এইখানে ফ্লোরিন যুক্ত, এইখানে ক্লোরিন যুক্ত, তাহলে ফ্লোরিন কি অনেক বেশি নেগেটিভ না? তাহলে ফ্লোরিন ইলেকট্রন নিবে কার্বনের থেকে, এই কার্বনের থেকে, এই কার্বন কার থেকে নিবে, বেনজিন থেকে নিবে। তাহলে এদের সবার দেখবি একটা কমন সিক্রেট আছে। সেই কমন সিক্রেট হচ্ছে যে কার্বন যেখানে যুক্ত তার বাইরের দিকে আরো বেশি নেগেটিভ যুক্ত। যেমন দেখ, এই কার্বনের সাথে ফ্লোরিন যুক্ত, ফ্লোরিন বেশি নেগেটিভ। এই কার্বনের সাথে ক্লোরিন যুক্ত, ক্লোরিন বেশি নেগেটিভ। এই কার্বনের সঙ্গে নাইট্রোজেন যুক্ত, নাইট্রোজেন বেশি নেগেটিভ। এই সালফারের সাথে অক্সিজেন যুক্ত, অক্সিজেন বেশি নেগেটিভ। এই নাইট্রোজেনের সাথে তো মানে এখানে খেয়াল কর আসলে কি আছে, NH2 হয়তো অ্যাক্টিভেটিং, এই যে NH2, কিন্তু NH3+ অ্যাক্টিভেটিং না, সেটা ডিঅ্যাক্টিভেটিং। কারণ কি, ওর পজিটিভ চার্জ আছে। সো পজিটিভ চার্জ মানে কি, সে অবশ্যই ইলেকট্রন নিবে, সো সেও নাই। NO2 নাইট্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত, এখানে CHO কার্বনের সাথে অক্সিজেন যুক্ত। সো মোটামুটি হয়তোবা ফিল পেয়ে গেছি, বাট তারপরও তোকে একটা শর্টকাট শেখাই দিই। শর্টকাট হচ্ছে, এটা অনেক ক্ষেত্রে খাটে বাট অনেক ক্ষেত্রে খাটে না, যে যদি বেনজিনের সাথে গ্রুপের, এখানে লিখে দিচ্ছি, যদি প্রতিস্থাপকে ডাবল অথবা ট্রিপল বন্ড থাকলে, ডাবল অথবা ট্রিপল বানান TRIPPLE, ট্রিপল বন্ড থাকলে সাধারণত কি হবে, ডিঅ্যাক্টিভেটিং হবে, ডিঅ্যাক্টিভেটিং হবে। ভাই এটা কিন্তু তোকে হয়তোবা তোর টিচার বা বাংলাদেশের ম্যাক্সিমাম ভাইয়েরা এটা শেখায় শর্টকাট হিসাবে, যে বেনজিন বলয়ের সঙ্গে যদি ডাবল অথবা ট্রিপল বন্ড থাকে, যে মূলকটা যুক্ত, সেটা ডিঅ্যাক্টিভেটিং হবে। এটা অনেক ক্ষেত্রে মিলে যায়। কিরকম অনেক ক্ষেত্রে মিলে যায়, চিন্তা করতো যে এই যে সায়ানাইডে ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে, সালফোনিক অ্যাসিডে ডাবল বন্ড আছে, তারপর NO2 তে ডাবল বন্ড আছে, CHO তে ডাবল বন্ড আছে, COOH এ ডাবল বন্ড আছে,
তারপর COX এ ডাবল বন্ড আছে, CONH2 তে ডাবল বন্ড আছে, বাট এইখানে নাই, এইখানে নাই, NH3+ এ নাই। সো এতগুলো নিয়ে আসলে আমাদের বইতে ডিল করে না, বুঝছিস? সো এই জন্য ওই ম্যাক্সিমাম ভাইয়েরা যে নিয়মটা শিখাই দেয় সেই নিয়মটা আমাদের লেভেল পর্যন্ত অ্যাপ্লিকেবল বলা যায়, বাট এর বাইরেও কিন্তু অনেক আছে, একটু মাথায় রাখবে, ঠিক আছে? হ্যাঁ, NH3 তে সিঙ্গেল বন্ড আছে, এই যে বললামই তো, এই জন্য এটা হচ্ছে আমাদের ভাইয়েরা বা স্যাররা খুবই শিখায়, আমি পছন্দ করি না, বাট অনেক ক্ষেত্রে এই যে এগুলো নিয়ে তুই দেখবিও না, তুই দেখবি ভাই তোর ক্লাসে বা তোর বইয়ে এই যে এইটা নিয়ে বলা আছে, এইটা, এইটা, আর হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে এইটা আর এইটা, এই চারটার বাইরে কিছু নাই তোর বইতে, দেখে নিস। আর এখানে হচ্ছে তোর বইতে বেশি পাবি হচ্ছে এইটা আর হচ্ছে এইটা, এর বাইরেও খুব একটা নাই। এই জন্য ওই শর্টকাটটাতে আটকায় না কেউ, কারণ প্রশ্নটা ম্যাক্সিমাম সময় ইজি করে। সো প্রতিস্থাপক ডাবল অথবা ট্রিপল বন্ড হইলে সাধারণত সেটা ডিঅ্যাক্টিভেটিং হয়। এবার দেখি, আমি যেখানে একটা সিরিজ লিখে দেখলাম যে কার সক্রিয়তা বেশি কার সক্রিয়তা কম, এই সিরিজটা কিভাবে আসছে, এই সিরিজটাও তুই নিজে নিজে একটু ফিল করতে পারবি। ফিলটা হচ্ছে, এখন অনেকে বলতে পারিস ভাই এটা কি হুবহু মুখস্থ করা লাগবে? না, হুবহু মুখস্থ করা লাগবে না, কিন্তু আমি বলবো চোখের দেখায় যেন লেগে থাকে, জাস্ট চোখের দেখায় যেন লেগে থাকে, সেইভাবে একটু আমরা মুখস্থ করব। আচ্ছা, চোখের দেখায় লেগে থাকে এটা মুখস্থ করা সহজ। প্রথমে খেয়াল কর, অক্সিজেন মানে O-, ওর নিজের লোন পেয়ার আছে, ওর নিজের কিন্তু লোন পেয়ার আছে, আবার তাদের নেগেটিভ চার্জও আছে। সো লোন পেয়ার আছে আবার নেগেটিভ চার্জও আছে, সুতরাং ওটা তো সব থেকে বেশি ইলেকট্রন দিবেই, তাই না? এখন এই নাইট্রোজেনের তিনটার মধ্যে সিরিয়ালটা এমন হয়েছে কেন, তোরা কি ফিল করতে পারিস? নাইট্রোজেন তো লোন পেয়ার দিয়ে দেয়, কিন্তু NR2 তে কি আছে, নাইট্রোজেনের নিজের আবার ডোনার আছে। এই যে আর দেয় নাইট্রোজেনকে, নাইট্রোজেন দেয় বেনজিনকে, তাহলে এই নাইট্রোজেনের কাছে ইলেকট্রন কি বেশি আছে না? এখানে তো নাইট্রোজেনের সাথে ডোনার একটা, এখানে নাইট্রোজেনের সঙ্গে ডোনার নাই, নাইট্রোজেন একলা একলাই দেয়। মানে ধর আমি তোকে টাকা দিচ্ছি, আমাকে যদি পেছন থেকে টাকার সোর্স অনেক বেশি থাকে তাহলে আমি তোকে বেশি দিতে পারবো, স্বাভাবিক না? আর যদি আমার কাছে টাকার সোর্স না থাকে আমি তোকে টাকা দিতে পারবো না। আবার চিন্তা কর, এই যে অক্সিজেনের যে দুইটার এরকম কেন হয়েছে, কারণ অক্সিজেন দেয় তার সাথে আবার আর দেয়। এবার বলতে পারি যে হচ্ছে কেন এই NR2OR থেকে বা হচ্ছে এই NH2OH থেকে বেশি হচ্ছে সক্রিয় করে, এটাও তুই ফিল করতে পারে, এই তিনটা কেন এই দুইটা থেকে আগে, এরকম তো প্রশ্ন আসতে পারে যে এই তিনটা থেকে কেন হচ্ছে এই দুইটা আগে। এরও কারণ আছে, কারণ হচ্ছে ভাই দেখ, নাইট্রোজেন তো লোন পেয়ার থেকে দেয়, অক্সিজেনও লোন পেয়ার থেকে দেয়, কিন্তু নাইট্রোজেন থেকে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ না, অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক না, তাহলে অক্সিজেন লোন পেয়ার থেকে দেয় একটু, আবার টেনেও নেয় বেশি, কারণ তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তার তড়িৎ ঋণাত্মকতা বেশি। তো সে যে বেনজিনের সাথে যে বন্ধন দিয়ে যুক্ত, সেই বন্ধনের ইলেকট্রন আবার সে নিজের দিকে টেনে নেয়, এই জন্য OH বা OR থেকে NR হচ্ছে বেশি সক্রিয়। তো আমি সবাইকে বলবো এই সিরিজটা হচ্ছে একটুখানি মুখস্থ করতে। আবার দেখ, CF3CCl3 থেকে বেশি ডিঅ্যাক্টিভেটিং, কেন বেশি ডিঅ্যাক্টিভেটিং, কারণ ফ্লোরিন অনেক বেশি নেগেটিভ। সো নিজের মতো করে একটু চোখের দেখায় লেগে থাকে, একেবারে ঠাডা মুখস্থ করা লাগবে না, জাস্ট চোখের দেখায় লেগে থাকে এরকম একটু মুখস্থ করিস। একটা হচ্ছে ধুমধাম মুখস্থ করা, যেমন ধাতু সক্রিয়তা সিরিজ, ওরকম না, জাস্ট চোখের দেখায় লেগে থাকে সেটা। এটা কিন্তু আমারও মুখস্থ নাই, আমি কিন্তু এই যে দেখে দেখে লিখলাম, আমার কাছে লিস্ট করা আছে। সো তোরও মুখস্থ থাকতে হবে এমন কোনো কথা নেই। এই সবাই কি বুঝাইতে পারছি আমি কতটুকু চাচ্ছি? মানে ওই যে ভাজা ভাজা মুখস্থ করে ওরকম আমি চাচ্ছি না, ওরকম করার দরকার নেই, জাস্ট থাকে না একটু মাথায় গেঁথে থাকবে, চোখে লেগে থাকবে, ওরকম হালকা পাতলা। হ্যাঁ, ওকে, তাহলে প্রতিস্থাপক ডাবল বা ট্রিপল বন্ড থাকলে সাধারণত ডিঅ্যাক্টিভেটিং এজেন্ট হবে। ওকে, ভালো কথা, আমরা বুঝতে পারলাম এটুকু। এবার এখানে একটু কয়েকটা ইফেক্ট পড়বো, সবাই একটু লিখে নেয় ইলেকট্রনিক ইফেক্ট। এটা বাংলাদেশের বইতে নাই, এটা ইন্ডিয়ার বইতে আছে, বাট আমাদের মাঝে মধ্যে পরীক্ষায় আসে, সবাই লিখে নেয় ইলেকট্রনিক ইফেক্ট। ইলেকট্রনিক ইফেক্ট, এই যে আমি যে অ্যাক্টিভেটিং ডিঅ্যাক্টিভেটিং বলছি কিসের ভিত্তিতে বলছি সেইটার একটা কথা ভাবছিলাম বলবো, মাত্র মনে পড়লো, মানে তোদেরকে বলতেই পারি কারণ তোদের সাথে তো মনের দুঃখ শেয়ার করি মাঝে মধ্যে। আমি জানি না এটা রিসেন্টলি হয়েছে কি, যে এই কোর্সটা, এই অর্গানিক কোর্সটা পাইরেসি হচ্ছে, আমাকে আসলে হচ্ছে অনেকেই তোরা স্ক্রিনশট দিচ্ছিস, এবং হচ্ছে আমি হয় আমার কাজ করছি, কিন্তু আমার হচ্ছে এদের জন্য, মানে এই যে যারা হচ্ছে কোর্সটা নিচ্ছে, যারা কোর্সটা করছে, হয়তোবা ও এখন শুনছে, মানে যে পাইরেসি হচ্ছে মানে এই ক্লাসটাই তো সে পাবে, তার মানে এই কথাগুলোও সে শুনবে। সো আমি ভাই তোমাকে বলতে চাই,
তোদের সাথেও একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে মানে আমার ওদের জন্য খুব মায়া লাগে যারা হচ্ছে পাইরেটেড কোর্সগুলো কিনে তারপরে হচ্ছে ক্লাস করছে। কারণ হচ্ছে এটা আমি সবসময় বলি যে আমাদের আসলে ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার, বাট ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে একজন ভালো মানুষ সৎ মানুষ বেশি দরকার, তাই না? আমাদের অনেক বড় ডিগ্রিধারী মানুষ দরকার, কিন্তু বড় ডিগ্রিধারী মানুষ থেকে একজন ভালো মানুষ বেশি দরকার। সোহাগবার একটা কথা আছে না যে শিক্ষিত মানুষ দেশের সম্পদ। শিক্ষিত মানুষ দেশের সম্পদ শর্ত সাপেক্ষে। শিক্ষিত মানুষের যদি নৈতিকতা ঠিক না থাকে সে দেশের সব থেকে বড় ক্ষতি করতে পারে। যে অশিক্ষিত সে হয়তো দেশের খুব একটা উপকার করতে পারে না, বাট তার হাতে ক্ষতিও খুব একটা হয় না। বাট আমরা যারা শিক্ষিত, যারা আমরা বুঝি জানি, তারা যদি নৈতিকতা ঠিক না থাকে তাহলে হচ্ছে সমস্যা। এখন যেটা বলতেছি যে ওদের জন্য খুব মায়া লাগে এই সেন্সে, কিছু মানুষ 200 টাকায় কোর্স সেল করে, তারা কাইন্ড অফ অন্টারপ্রেনার। কিছু মানুষ হচ্ছে 500 টাকায় কোর্স সেল করে এই কোর্সগুলো নিয়ে, এবং হয়তোবা সে আমার এই গ্রুপের মধ্যেই আছে, স্টুডেন্ট হিসেবে জয়েন করছে, তারপরে হচ্ছে সে সেল করে। তো কাহিনী হচ্ছে এটাতে অনেকগুলো ইস্যু আছে। ইস্যু হচ্ছে পড়াশোনা একটা পবিত্র জিনিস, মানে একটা পবিত্র জিনিসকে, এবং আসলে হয় কি দেখ, মানুষের সৃষ্টিকর্তার নিয়ামত মানুষের কতটুকু দরকার, তুই যা পড়ে গেলি সেগুলো যে পরীক্ষায় সবসময় আসে এমন তো না। পরীক্ষার আগের রাতে তুই অসুস্থ হতে পারিস, পরীক্ষার দিন তোর মাথা ব্যথা হতে পারে, পরীক্ষার মধ্যে তোর থট ব্লক হইতে পারে, তোর কলম নষ্ট হইতে পারে, ক্যালকুলেটর নষ্ট হইতে পারে, হাজারটা প্রবলেম হইতে পারে। যদি তুই পুরোপুরি সুস্থ থাকিস তার মানে তুই লাকি। সো যেখানে আসলে এত পরিমাণ লাক এদিক ওদিক করতে হয়, সেইখানে একটা অবৈধভাবে অপবিত্রভাবে কোনো একটা নেওয়া, এটা আমার কাছে মনে হয় না যে হচ্ছে কোনোভাবেই মানে এটা অর্জিত। দ্বিতীয় কথা হচ্ছে তুই আসলে একজনের হক নষ্ট করছিস ভাই, তোকেই বলতেছি যে ক্লাসটা করছিস, তুই আমার ছোট ভাইয়ের মতো। সো তুই আসলে আমার হক নষ্ট করছিস, লিটারেলি আমার হক নষ্ট করছিস। হক নষ্ট কিভাবে হচ্ছে দেখ, এই কোর্সটা আমি ডিজাইন করছি, আমার নলেজ বাদ দিলাম, ওকে আমি যা শিখে আসছি সেগুলো বাদ দিলাম, আমার সারাদিন অনেক কাজ থাকে, অনেক কষ্ট করে আসি, তারপরে আমি এখানে ক্লাস নেই, বাট আমার স্টুডেন্টরা কখনোই টের পায় না যে আমি অনেক টায়ার্ড। কারণ এখানে আসে আমার যত কষ্ট, যত পরিশ্রম, যত ক্লান্তি সেগুলো সব ভুলে যে আমি ক্লাসই নেই। সো এত কষ্ট করার পরে আমি চাইবো যে হচ্ছে আমার এই জিনিসটা, হ্যাঁ ঠিক আছে ভালো লাগলো না, স্টুডেন্ট নিল না, বাট এভাবে পাইরেসি করে তুই ক্লাস করছিস, এটা তুই আমাকে ঠকাচ্ছিস। এবং এই ক্ষমা কিন্তু আল্লাহ করবে না। আল্লাহ বলে দিছে যে হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ, এটা কিন্তু আল্লাহ কখনোই হচ্ছে ক্ষমা করবে না। সো আমি যদি দাবি না ছাড়ি, তুই কিন্তু এটার জন্য দেনা থাকবি, একদম থাকবি মানে থাকবি। আর এমন একটা সময় হয়তো আসবে তোর অনুশোচনা হবে, বাট তুই হয়তো শাওন ভাইয়াকে এই পে ব্যাকটা করতে পারবি না। হয়তো আমাকে পাবিই না তুই, যে হচ্ছে ভাইয়া আপনার কাছ থেকে একটা কোর্স নিয়েছিলাম এরকম পাইরেটেড, আপনাকে তো দেওয়া হয়নি। তো হ্যাঁ, বান্দার হক বান্দার কাছে। সো এমনও হতে পারে যে তোর অনুশোচনা হচ্ছে আজ থেকে 2 বছর, 6 মাস, বা হচ্ছে 1 বছর পরে অনুশোচনা হচ্ছে, বাট তখন হয়তো বা তুই আমাকে পাবি না পে করার জন্য। তখন তোর এই দেখবি সারা জীবন তোর এই দেনাটা থাকবে, তুই মসজিদে দান কর, মাদ্রাসায় দান কর, আমার হক তুই কখনো পূরণ করতে পারবি না। আরেকটা জিনিস হচ্ছে এটার কিছু ব্যাড ইফেক্ট আছে। ব্যাড ইফেক্ট হচ্ছে, এটা কখনো ভেবে দেখছিস কিনা, বাংলাদেশে একটা সময় কিন্তু খুব সিনেমা ইন্ডাস্ট্রি ছিল, খুব ভালো মিউজিক ইন্ডাস্ট্রি ছিল। নাই এখন, কেন নাই? পাইরেসির জন্যই নাই, তাই না? মানে পাইরেসি আছে দেখেই হচ্ছে এখন আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিও শেষ, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিও শেষ। সো এই টিচিং ইন্ডাস্ট্রি এটাও শেষ হবে। কিন্তু এই যে তোরা যে আমার ক্লাস করছিস পাইরেসি করে, এতে কিন্তু আমার যে খুব একটা ক্ষতি হচ্ছে তা না। আমি মাস শেষে আলহামদুলিল্লাহ হিউজ একটা অ্যামাউন্ট এমনিতেই আর্ন করি। ওই পাইরেসি ফাইরেসি হওয়ার পরেও আমি আর্ন করব, কারণ শাওন ভাইকে সবাই চিনে গেছে। কিন্তু এটাতে সমস্যা হবে কি, নতুন একজন টিচার যে এখন উঠবে, এরকম আসতে পারে না নতুন একজন টিচার যাকে কেউ খুব একটা চিনে না, তো নর্মালি কি হবে, শাওন ভাইয়ের কোর্স করতে পারছি না, ঠিক আছে শাওন ভাইয়ের কোর্সের প্রাইসিংটা বেশি, আমি ওই ভাইয়ের কোর্সটা কিনি। যদিও ওই ভাই শাওন ভাইয়ের লেভেলে পড়ায় না, কারণ শাওন ভাই অনেক অভিজ্ঞ, ঠিক আছে আমি তার কাছে গিয়ে পড়ি। কিন্তু তার কাছে গিয়ে তো তোর পড়া লাগছে না, কারণ শাওন ভাইটাই তো তুই 1200 টাকার কোর্স 200 টাকায় করতেছিস। সো ওই টিচারটা কিন্তু কোনো দিন আর উঠতে পারবে না। আর টিচার যদি নতুন টিচার না আসে তখন কি হবে, আমাদের মতো যারা আছে কাইন্ড অফ মনোপলি বানাই ফেলবে, কারণ সবকিছু আমাদের হাতে চলে আসতেছে, কারণ আমরা ছাড়া নতুন টিচার আসবে না। এবং তুই বল, নতুন টিচার কি খুব একটা আসছে কোভিডের পরে? বল যে নতুন একজন টিচার যে কোভিডের পরে রিসেন্টলি 6 মাসে উঠছে, দেখাতে পারবি একজনকে? নাই কিন্তু। কেন নাই? যদি এরকম হইতো, এই পাইরেসি ফাইরেসি না হইতো, তাহলে যারা রিনাউন্ড টিচার তাদের কোর্স ফিটা হয়তো বেশি থাকতো। তো যারা আসলে এদের কোর্স কিনতে পারতো না, তারা ওই ছোট যারা আপরাইজিং টিচার তাদের কাছে গিয়ে পড়তো, এবং তারাও একটা সময় অভিজ্ঞ হইতো, তারা
আর এই যে একটা সেটআপ দেওয়া কিন্তু মানে বেশ ইনভেস্টমেন্ট মানে হচ্ছে এই আমার পেছনে যে বোর্ড 4.5 লাখ টাকা, আমার সামনে যে ক্যামেরাটা 1 লাখ টাকা, এসি 60,000 টাকা, কম্পিউটার প্রায় 1 লাখ টাকা, লাইটিং, সাউন্ড, ক্যাপচার কার্ড। সো এটা নতুন একটা স্টুডেন্টের পক্ষে যে মাত্র শুরু করছে তার পক্ষে এটা এফোর্ড করা অনেক কঠিন, প্রায় 7-8 লাখ টাকার একটা বাজেট। সো এটা কেউ সাহস করবে না যদি এই পাইরেসিটা বন্ধ না হয়। সো কিছু দুষ্ট লোক থাকবে, সেই দুষ্ট লোকের কাজ দুষ্ট লোক করবে, সে তার কাজ করছে। বাট আমি তোকে বলতেছি যে ক্লাসটা করছিস 100 টাকায় বা 200 টাকায় করছে কিনে বা ফ্রিতে নিয়ে, তুই কাজটা ঠিক করছিস না, এর জন্য তুই কিন্তু দায়ী থাকবি ভাই। এবং এই কথাগুলো তোকে বলতেছি কারণ আমি জানি তুই যেহেতু পাইরেটেড ক্লাস করছিস এই অংশটুকু তোর সামনে আসবে। সো একটু চিন্তা কর কি করছিস। 2 বছর পরে কোনো কারণে যদি তোর অনুশোচনা হয় তুই কেমনে পে ব্যাক করবি এটা? তুই তো তখন, তুই যদি দৈনিক 7 ওয়াক্ত নামাজ পড়িস, এই হক তো আল্লাহ মাফ করবে না। তুই যদি জাকাত দিস, রোজ মানে গরিব মিসকিনরে খাওয়াইস, শাওন ভাইয়ের হক ওই গরিব মিসকিনরে খাওয়াই পূরণ করতে পারবি না। এটা এতটা স্ট্রং হক, একটা মানুষ কষ্ট করছে। আরেকটা জিনিস হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আপনি হচ্ছে এত টাকা আর্ন করেন, আপনি কেন কোর্স ফি রাখেন? গতকালকে রাতে হচ্ছে আমার একটা একটা মেয়ে আমাকে নক করে বলতেছে, আপনি পড়ায় টাকা নেন, আপনার এত চিপ মেন্টালিটি। তো আমি তাকে রিপ্লাই দিলাম, ভাই আশেপাশে জিনিসপত্রের দাম যত দাম, মেন্টালিটি অন্তত একটু সস্তা থাকুক। জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, থাক একটা জিনিস অন্তত সস্তা থাকুক। কি বলবো, এটা ছাড়া কোনো রিপ্লাই দিতে পারি নাই। তো কথা হচ্ছে যে কি জানি বলতে নিছিলাম, ও, মানুষ দুর্নীতি করে কোটি কোটি টাকা ইনকাম করতেছে। মানুষ হচ্ছে এই যে মানে চাঁদাবাজি করে টাকা আর্ন করে, অস্ত্র ব্যবসা করে টাকা আর্ন করে, তোরা সেদিকে দেখিস না। একটা মানুষ কষ্ট করে টাকা ইনকাম করে খেটে খায় কাইন্ড অফ, সেটার জন্য পাইরেসি করবি, পাইরেটেড ক্লাস করা বৈধ হয়ে গেছে এমন কিন্তু না। ঠিক আছে? সমাজ যেদিন তুই মেধাবীদের দাম দিবি না, মানুষের কষ্টের দাম দিবি না, মেধাবী কিন্তু হবি না ভাই, এখানে খুব বেশি দূর আগাবি না। তো যাই হোক, ইলেকট্রনিক ইফেক্ট, আমরা হচ্ছে এখানে আসি। এই কথাগুলো বলার ছিল, খুব খারাপ লাগছিল। এবং এটা হচ্ছে আমাকে অনেকে স্ক্রিনশট পাঠায় তো। আর এটা আসলে কি ওই যে মানে ধরা যায় না কে করছে, মানে কে করছে এটা বোঝা যায় না। আর ওরা বোকা, মানে একটা টিচারের সান্নিধ্যে থাকা, তার সংস্পর্শে থাকা। আর বৈধ জিনিস বৈধ জিনিস, অবৈধ জিনিস অবৈধ জিনিস। ওকে? সো পবিত্র একটা জিনিসকে হারাম করিস না ভাই, হয়তো না বুঝে করছিস। মাসরুর ভাইয়ের কোর্স পাইরেসি হয়, এই যে মাসরুর ভাইয়ের কোর্স পাইরেসি হয়, মাসরুর ভাইয়ের এমন আহামরি ক্ষতি হয় না। ওই যে বললাম তো, ক্ষতিটা হবে স্টুডেন্টদের। ইন্ডাস্ট্রি মানে হচ্ছে নতুন টিচার আর আসবে না মার্কেটে। এবং হচ্ছে হয়তোবা আমার যদি হচ্ছে সামনে বিসিএস এর রেজাল্ট হবে, আমি যদি ক্যাডার হয়ে যাই, আমি হয়তো ভাবতে পারি যে থাকবো কি থাকবো না এখানে। সো এখানে ঝামেলা আছে না, ফ্যাক্ট। কোর্স পাইরেসি সব ভাইয়ের হয়। নুসরাত জাহান বলছে, আমার এক টিচার বলছিল যে টিচারদের কষ্ট দেওয়া উচিত না, এটার ইফেক্ট অনেক বাজে হবে। কাউকেই কষ্ট দেওয়া উচিত না ভাই, মানে সেটা মানুষ হোক সেটা কোনো প্রাণী হোক। যদি তোর দরকার না হয় তাহলে কেন? আর এখানে যারা পাইরেসি করছিস, 1250 টাকা হচ্ছে এই কোর্সের দাম। সো আমাকে এটা বলিস না আমার কেনার সাধ্য নাই। তুই ঠিকই বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে 1000 টাকার পিজ্জা খাস। তুই ঠিকই হচ্ছে আহ, ওই গার্লফ্রেন্ডের সাথে মেয়েদের পেছনে টাকা নষ্ট করিস, ঠিকই মেগাবাইট কিনে টাকা নষ্ট করিস। সো পড়াশোনার জন্য 1250 টাকা ইনভেস্টমেন্ট তুই করতে পারবি না, এটা আমাকে বলিস না। ইন্ডাস্ট্রিটা সেন্ট্রালাইজড হয়ে যাবে, হ্যাঁ সেন্ট্রালাইজ তো হয়ে অলরেডি গেছে। আসির ফয়সাল, তুই কয়জন নতুন টিচার দেখ আমাকে বল যে ভাই গত 6 মাসে একজন নতুন টিচারকে পাইছে। ওই কেমিস্ট্রির জন্য হাতে গোনা কয়েকজন, শাওন রেজা, সৈকত আব্দুল্লাহ, হিমেল বড়ুয়া, হাসান আনাম, এই তো। আর তো তুই খুব একটা পাবি না, তো নতুন করে কেউ আসতেছে আসতেছে না তো। ফিজিক্সের জন্য নিয়াজ মোর্শেদ ভাই, মাস্টর ভাই, তারপরে হচ্ছে অপার ভাইয়া, তারপরে হচ্ছে মানে আমি বলতে চাচ্ছি ম্যাথের জন্য ওই অভিদত্ত তুষার, ওই হচ্ছে রাফি ভাই, তারপরে হচ্ছে মানে যারা যারা আছে, নতুন জায়গায় কিন্তু আসবে না, নতুন টিচার আসবে না এভাবে পাইরেসি হলে। বাট এই পাইরেসি বন্ধ থাকলে নতুন টিচার আসবে, নতুন টিচার আসবে, তাদের ক্যালিবার দেখানোর সুযোগ পাবে। হুম, কারেক্ট জায়গায় ইনভেস্ট করতে তাদের বাধে। ওকে, সো সো এই যে এটাতে করে আমি আবারও বলতেছি যে পাইরেসি করে যাদের কোর্স পাইরেসি হয় এদের যে আহামরি ক্ষতি হয় তা না, এদের ইনডাইরেক্ট একটা পাবলিসিটিও হয়ে যায়। কিন্তু সমস্যা হয় ওই তুই নিজে জাস্ট অবৈধভাবে নিচ্ছিস, বুঝে না বুঝে। আর ইন্ডাস্ট্রিটা থাকছে না, শিক্ষা ব্যবস্থাটা থাকবে না আর কি, মানে এত মানুষ এই এফোর্ট আর নতুন কেউ দিবে না। আচ্ছা, এবার আসে হচ্ছে ইলেকট্রনিক ইফেক্ট। ইলেকট্রনিক ইফেক্ট মানে হচ্ছে যে বললাম অ্যাক্টিভেটিং এজেন্ট, ডিঅ্যাক্টিভেটিং এজেন্ট।
সো এই অ্যাক্টিভেটিং এবং ডিঅ্যাক্টিভেটিং এজেন্ট এরা কিভাবে কাজটা করে আমি সেটা একটু বলতে চাচ্ছি। এমন থাকলে অনলাইন এডুকেশন শেষ হয়ে যাবে কই বছর পর, কোর্স আপনারা তো একদিন না একদিন জব করবেন। সো সবাই একটু 5 রকমের ইলেকট্রনিক ইফেক্ট লিখে নে। নাম্বার 1, প্রথমে লিখানো হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট বা আবেশীয় ফল। ইন্ডাকটিভ ইফেক্ট। আর আমাকে এটা বলতো ভাই, কোনো স্টুডেন্ট যদি এত পড়ুয়া হয়, এখন ইউটিউবে যে পরিমাণ কন্টেন্ট আছে সে কি ফ্রিতে পড়লে ভালো করতে পারবে না? যদি আসলেই তার মনোযোগ থাকে, এটা একটু বুকে হাত দিয়ে বলতো। ইউটিউবে এখন যে পরিমাণ কন্টেন্ট আছে ভাই, যে পরিমাণ কন্টেন্ট আছে, যদি তোর এতই মানে পড়ার ইচ্ছা থাকে, তুই দেখ ফ্রি কন্টেন্ট। হিমেলের চ্যানেলে অনেক ফ্রি কন্টেন্ট আছে। মানে আমার চ্যানেলে এত ফ্রি কন্টেন্ট নাই, মনে হয় সব থেকে আমারই ফ্রি কন্টেন্ট কম। অন্যরকম পাঠশালায় ফ্রি কন্টেন্ট আছে, হিমেল বড়ুয়ার চ্যানেলে ফ্রি কন্টেন্ট আছে, হাসানা নামের চ্যানেলে ফ্রি কন্টেন্ট আছে, বন্দি পাঠশালার ফ্রি কন্টেন্ট আছে, রুটসে ফ্রি কন্টেন্ট আছে, এসিএস এ ফ্রি কন্টেন্ট আছে, সবারই তো ফ্রি কন্টেন্ট আছে। তো যদি এতই পড়ার ইচ্ছা থাকে, ভাইয়া আমি আপনার কোর্স করার জন্য জীবন দিয়ে দিচ্ছি, আমার কোর্স করা লাগবে না ভাই, তুই ফ্রি কন্টেন্ট করে কর, আমি তোকে দায়িত্ব নিয়ে বলতেছি তুই ভালো করবি। সো ইন্ডাকটিভ ইফেক্ট, ইন্ডাকটিভ ইফেক্টের বাংলা হচ্ছে আবেশীয় ফল। তারপর হচ্ছে মেসোমারিক ইফেক্ট, 3 নাম্বার হচ্ছে ইলেকট্রোমেরিক ইফেক্ট। এইগুলো কিন্তু আমরা বলতেছি আমাদের সিলেবাসে নাই, আমি একটু টাচ দিয়ে যাব, জাস্ট উপরে দুইটা। ইলেকট্রোমেরিক ইফেক্ট ইন্ডিয়ান সিলেবাসে এগুলো আছে, মানে ওরা এগুলো খুব গুরুত্ব নিয়ে পড়ে। রেজোন্যান্স ইফেক্ট, আর পাঁচে হচ্ছে হাইপার কনজুগেশন ইফেক্ট। আমাদের বইতে উপরের দুইটা নিয়ে হালকা আলোচনা আছে। ওকে, আমাকে বলছে হচ্ছে তুর্য ফ্রি কন্টেন্ট হইলেও কি হয় ভাই, বিশ্বাস করেন অন্য সাইডের পড়াতেই স্যাটিসফ্যাকশন আসে না যা আপনার ক্লাসে পাই। মনে হয় নিজের বড় ভাইয়ের কাছে পড়তেছি, সব শেয়ার করা যাচ্ছে, ঠিক আছে। বাট তারপরও যদি কারো খুব আর্থিক সমস্যা থাকে, সে তো চাইলে ফ্রি কন্টেন্ট পড়ে, এমন তো না যে সে কিছু না কিছু হবে না। সো আমাদের বইতে এই দুটো নিয়ে হালকা কথা আছে, ইন্ডাকটিভ আর হচ্ছে মেসোমারিক। আমরা কিন্তু এইগুলো নিয়ে পড়ছি, আমি ডটগুলোকে একটু কানেক্ট করে দিই। সেটা হচ্ছে না, রেজোনেন্স আর রেজোনেন্স ইফেক্ট এক জিনিস না। আমরা পড়ছিলাম হচ্ছে বেঞ্জিদের ফার্দার প্রতিস্থাপন। ফার্দার প্রতিস্থাপন মানে হচ্ছে বেঞ্জিদের পরের রিঅ্যাকশনটা ফাস্ট হবে না স্লো হবে, নতুন প্রতিস্থাপক কোথায় বসবে, সেটা দুইটা আগের প্রতিস্থাপকের উপর নির্ভর করে। সো প্রথমে আমরা অবস্থান দেখলাম, বেগ দেখলাম। এই যে কিছু থাকলে বেঞ্জিন বলা অ্যাক্টিভ হয়, কিছু থাকলে বেঞ্জিন বলায় ডিঅ্যাক্টিভেট হয়। সো এর ভিত্তিতে এক্সিস্টিং প্রতিস্থাপক দুই রকম, একটা হচ্ছে অ্যাক্টিভেটিং, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং। অ্যাক্টিভেটিংটা বেঞ্জিন বলয় ইলেকট্রন পুশ করে, ইনজেক্ট করে, আর ডিঅ্যাক্টিভেটিংটা বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন উইথড্র করে, এই তো। তারপরে হচ্ছে আমরা দেখলাম ইলেকট্রনিক ইফেক্ট, এই যে এইটার বেসিসের কথাগুলো বললাম, এটা অনেকটা শাক তুলতে গিয়ে কিচ্ছা শুরু হয়ে গেছে সেরকম, বুঝছিস। সো প্রথমে আমরা এটা দেখি ইন্ডাকটিভ ইফেক্ট। এটা আমাদের সিলেবাসে হালকা পাতলা আছে এবং আমি আমার ভাষায় তোদেরকে সহজ করে বোঝাচ্ছি, বাট জিনিসটা ধরো সিম্পল না। ইন্ডাকটিভ ইফেক্ট হচ্ছে সিগমা বন্ড নিয়ে টানাটানি, সিগমা বন্ড নিয়ে টানাটানি। সো কখনো যদি সিগমা বন্ড নিয়ে টানাটানি হয়, তখন সেটাকে ইন্ডাকটিভ ইফেক্ট বলা হয়। ভাই ইঞ্জিনিয়ারিং ব্যাচে কতজন ভর্তি হয়েছে? ইঞ্জিনিয়ারিং ব্যাচে আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট 100-র কাছাকাছি ভর্তি হয়েছে। বেশি হচ্ছে ইয়া ব্যাচে, লাস্ট শট 200 পার হয়ে গেছে খুব সম্ভবত, যতদূর আমার জানা আছে। সো ইন্ডাকটিভ ইফেক্ট হচ্ছে সিগমা বন্ড নিয়ে টানাটানি। জিনিসটা কিরকম, ধর আমি এটা একটু দেখাই। আমার কাছে এখানে হচ্ছে বেনজিন রিং আছে, এই হচ্ছে বেনজিন রিং, এবং হচ্ছে এইখানে ধর মিথাইল আছে CH3। এখন আমরা কি জানি, লাভ লসটা আপেক্ষিক জিনিস। আপেক্ষিক মানে হচ্ছে ধর রিচিরে আমি 100 টাকা দিলাম। সো এখন কেউ যদি আমার পার্সপেক্টিভ থেকে চিন্তা করে, তাহলে বলবে যে এখানে 100 টাকা লস হয়েছে, তাই না? রিচিরে যদি আমি 100 টাকা দিই, শাওন ভাইয়ের পার্সপেক্টিভে আমার 100 টাকা লস হয়েছে। আবার কেউ যদি রিচির পার্সপেক্টিভে চিন্তা করে, তাহলে তো মনে হবে যে ওর 100 টাকা লাভ হয়েছে, তাই না? পৃথিবীর সবকিছু আপেক্ষিক, সবকিছু আপেক্ষিক।
এখন আমি দেখলাম যে এই কার্বনের সাথে এইখানের যে কার্বন আছে, আমি তো জানি যে এই মিথাইল তো ইলেকট্রন ডোনেট করে, সে তো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাই তো? সো এটা যে ইলেকট্রন ডোনেট করে, তো সে সিগমা বন্ধন দিয়ে বেনজিন বলে ইলেকট্রন দিবে। যেটা দিচ্ছে সেটা কিন্তু সিগমা বন্ড নিয়ে দিচ্ছে, সিগমা বন্ড থেকে দিচ্ছে। তাহলে আমি বলতে পারি এখানে ইন্ডাকটিভ ইফেক্ট আছে, আই ইফেক্ট বলে সংক্ষেপে। এবং এটা কোন ইন্ডাকটিভ ইফেক্ট? এটাকে বলা হয় পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। এখন আমি জানি যে অনেকের কাছে, এবং আমি কিসের সাপেক্ষে চিন্তা করছি, আমার ফ্রেম কোনটা? আমার ফ্রেম হচ্ছে বেনজিন, মানে আমি তো এখন বেনজিনের বিক্রিয়া পড়ছি। সো আমার সেন্টার অফ ফোকাস, আমার সেন্টার অফ যেটাকে ফ্রেম সেন্টার বলে, সেটা তো বেনজিন। তাহলে বেনজিন যেহেতু ইলেকট্রন পাচ্ছে, এই জন্য এটাকে, আমি যেটা চিন্তা করছি সেই ইলেকট্রন পাচ্ছে, এই জন্য পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, সে পাচ্ছে এই জন্য। হ্যাঁ, আমি জানি তোদের ছোটবেলা থেকে এরকম একটা কনসেপ্ট মাথায় ঢুকে গেছে যে ইলেকট্রন যে পায় সে হচ্ছে নেগেটিভ, এরকম একটা কনসেপ্ট মাথায় ঢুকে গেছে না? তাহলে যেহেতু আমি যাকে নিয়ে চিন্তা করছি সে হচ্ছে বেনজিন, বেনজিনে খেলে ইলেকট্রন পাচ্ছে, তাহলে এটা নেগেটিভ হওয়ার কথা না। নেগেটিভ হয় না, আমি যাকে নিয়ে চিন্তা করছি সে অ্যাক্টিভেট হইছে, আরো তার লাভ হইছে, এই জন্য আমরা এটাকে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট বলি। এরপরে দেখো হচ্ছে রেজোনেন্স স্ট্রাকচার। হ্যাঁ, আর হচ্ছে মেসোমারিক ইফেক্ট কোনটা? সো আবারও বলতেছি, এটা হচ্ছে বেনজিন যেহেতু ইলেকট্রন পাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলি পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। এবার সবাই একটু লিখে নেয় মেসোমারিক ইফেক্ট। মেসোমারিক ইফেক্ট হচ্ছে লোন পেয়ার বা পাই বন্ড নিয়ে টানাটানি। কখনো যদি লোন পেয়ার এবং পাই বন্ড নিয়ে টানাটানি হয়, তখন সেটাকে বলা হয় মেসোমারিক ইফেক্ট। উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। চিন্তা কর, ধর আমি তো বেনজিন নিয়ে পড়াশোনা করছি, আমরা এখন সবকিছু বেনজিনের সাপেক্ষে চিন্তা করব। এই হচ্ছে আমাদের বেনজিন রিং। সো বেনজিন রিং এর সাথে ধরলাম এখানে আমার অ্যানিলিন আছে, মানে NH2 আছে। তো যে NH2 তার লোন পেয়ার দিয়ে কি বেনজিন বলা ইলেকট্রন দিবে। তাহলে যেহেতু লোন পেয়ার দিয়ে সে বেনজিন বলা ইলেকট্রন দিচ্ছে, মানে লোন পেয়ারের মাধ্যমে দিচ্ছে, সো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা মেসোমারিক ইফেক্ট বলি। এবং যেহেতু আমি যাকে নিয়ে কাজ করছি, যাকে নিয়ে আমার ধ্যান জ্ঞান, সেই ইলেকট্রন পাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় পজিটিভ মেসোমারিক ইফেক্ট। ওকে, আবারও বলতেছি যে আমরা দুইটা ইফেক্ট নিয়ে আমাদের বইতে একটু হালকা কথা বলা আছে, একটা হচ্ছে ইন্ডাকটিভ, একটা হচ্ছে মেসোমারিক। আবেশীয় ফল এবং মেসোমারিক ফল, মেসোমারিককে বাংলায় মেসোমারিক বলা হয়। সো এইখানে যে ইন্ডাকটিভ ইফেক্ট আই মাইনাস সিগমা বন্ধন নিয়ে টানাটানি, ওকে ভালো কথা। এখানে কি হইলো, এই CH3 সিগমা বন্ধনের থ্রুতে আমাদের বেনজিন বলো ইলেকট্রন দিচ্ছে। তো যেহেতু সে বেনজিন বলো ইলেকট্রন দিচ্ছে, তার মানে এখানে ইন্ডাকটিভ ইফেক্ট ঘটছে। কোন ইন্ডাকটিভ ইফেক্ট? পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট ঘটছে। গেল এটুকু। মেসোমারিক ইফেক্ট হচ্ছে লোন পেয়ার বা সিগমা বন্ধন নিয়ে টানাটানি। সো এখানে এই নাইট্রোজেনটা তার লোন পেয়ার বেনজিন বলয় দিচ্ছে, সুতরাং মেসোমারিক ইফেক্ট। এবং যেহেতু বেনজিন বলয় ইলেকট্রন পাচ্ছে, সেহেতু এটা পজিটিভ মেসোমারিক ইফেক্ট। ওকে, গেল এটুকু। আবার একটু বোঝার চেষ্টা করতে, এখানে কিন্তু ইন্ডাকটিভ ইফেক্টও আছে। কিভাবে আছে? কারণ এই নাইট্রোজেনটা তো কার্বন থেকে বেশি নেগেটিভ। সো ওই নাইট্রোজেনটা যদি পরের কার্বন থেকে বেশি নেগেটিভ হয়, তাহলে এই নাইট্রোজেন তো কার্বন থেকে ইলেকট্রন নিচ্ছে। সো ইলেকট্রন নিচ্ছে মানে হচ্ছে এখানে মাইনাস ইন্ডাকটিভ ইফেক্টও আছে। খেয়াল করছিস? একই সাথে এখানে ধনাত্মক মেসোমারিক ইফেক্ট আছে, একই সাথে এখানে ঋণাত্মক ইন্ডাকটিভ ইফেক্টও আছে। কারণ কি? এই কার্বন আর এই নাইট্রোজেন, এদের মধ্যে নাইট্রোজেন তো বেশি ঋণাত্মক, তাহলে সে সিগমা বন্ধন থেকে ইলেকট্রন নিবে না। একেবারে বন্ধন ভেঙে যাবে না, ইলেকট্রনটা ওই দিকে একটু পোলারাইজড হয়। তাহলে একই সাথে এখানে মেসোমারিক ইফেক্ট আছে, একই সাথে ইন্ডাকটিভ ইফেক্ট আছে। এবং ইন্ডাকটিভ ইফেক্ট চিন্তা করলে সে বেনজিন বলয় থেকে ইলেকট্রন নেয়, আর মেসোমারিক ইফেক্ট চিন্তা করলে বেনজিন বলয় ইলেকট্রন দেয়। সো বিপরীতমুখী যদি এই দুটো ইফেক্ট থাকে, সব সময় মেসোমারিক ইফেক্টটা বেশি হয়। কারণ কি ভাই, সিগমা বন্ধন নিয়ে টানাটানি করতে খুব একটা লাভ হয় না। কারণ কি? সিগমা বন্ধন স্টেবল বন্ধন, ওইটা নিয়ে টেনে খুব একটা লাভ হয় না। এই জন্য দেখ, যদিও ইনডাকটিভ ইফেক্টের কারণে সে কিন্তু ডিঅ্যাক্টিভেটিং এজেন্ট হওয়ার কথা, আর মেসোমারিক ইফেক্টের জন্য সে অ্যাক্টিভেটিং এজেন্ট হওয়ার কথা। অ্যানিলিন আলটিমেটলি কি? অ্যানিলিন বা অ্যামিন, এটা আলটিমেটলি কিন্তু অ্যাক্টিভেটিং গ্রুপ। কারণ কি? ওই মেসোমারিক ইফেক্টের মানটা অনেক বেশি। সবাই কি বুঝতে পারছে এটুকু? পাই বন্ধনের এক্সাম্পল দরকার নাই, মানে হচ্ছে এটা বললামই তো, এটা হিউজ জিনিস। আমি জাস্ট হিউজ জিনিসের সাগর থেকে এক বালতি পানি উঠে দেখাইছে।
কার্বন থেকে নাইট্রোজেন পাই বন্ধনের মাধ্যমে হয়, লোন পেয়ারের মাধ্যমে হয়, লোন পেয়ারের মাধ্যমে। ওকে, আমি এখানে আবার ফেরত আসবো। সো আমি প্রথমটা নিয়ে কথা বললাম, সেটা হচ্ছে এই যে আমাদের বেগ। এবার সবাই একটু লিখে নেয় অবস্থান। অবস্থান নিয়েও কথা বলার অনেক জিনিস আছে। অবস্থান মানে কি? নতুন প্রতিস্থাপকের অবস্থান। আমি এখানে একটা এক্সপেরিমেন্ট দেখাবো, সেই এক্সপেরিমেন্টটা এমনি কিন্তু। আচ্ছা, আগে একটু বেসিক শিখে আসি। বেসিকটা হচ্ছে, দেখ তোরা এটুকু জানিস কিনা। ধর আমার কাছে হচ্ছে এখানে একটা বেনজিন আছে, এবং এই বেনজিনের এইখানে যদি হচ্ছে কোন একটা থাকে, ধরলাম এখানে OH আছে। আমরা কি জানি ভাইয়া এই কার্বনটাকে বলা হয় অর্থ কার্বন? জানি তো। অর্থ শব্দের অর্থ কাছে। সো OH যেহেতু আমার এখানে মেইন ফাংশনাল গ্রুপ, এবং OH এর কার্বনটা আমার মেইন কার্বন, তাহলে এটা হচ্ছে অর্থ কার্বন। এটাকে বলা হয় মেটা কার্বন, এটাকে বলা হয় প্যারা কার্বন। এটাও মেটা, এটা আবার কি? এটা হচ্ছে অর্থ। যদি এই বেনজিনটা এরকম না হয়, এই বেনজিনটা এরকম হয়তো, ধরলাম যে হচ্ছে এই যে এইখানে হচ্ছে আমার OH-টা, সেরকম হতেই পারে। যদি এইখানে OH থাকতো, তখন এইটা হয়তো অর্থ। এই যে এটা আমাদের হচ্ছে অর্থ কার্বন, এটা আমাদের অর্থ কার্বন, ওই যে কাছাকাছি যে দুটো থাকে সেটা। এইটা আমাদের মেটা কার্বন, এটা আমাদের মেটা কার্বন, আর এটা আমাদের প্যারা কার্বন। সো এইগুলো কিন্তু আপেক্ষিক, তুই কার সাপেক্ষে চিন্তা করছিস সেটার উপর ডিপেন্ড করে। যদি বেনজিন রিংটা এরকম হইতো, ধরলাম এইখানে হচ্ছে আমার OH আছে, তখন কি হইতো? এইটা অর্থ হইতো, এইটা অর্থ হইতো, এইটা মেটা হইতো, এইটা মেটা হইতো, এটা আবার কি হইতো? প্যারা হইতো। আশা করি এটুকু সবাই ফিল করতে পারছে যে অর্থ কোনটা, মেটা কোনটা, প্যারা কোনটা। হ্যাঁ, প্যারা কার্বন একটাই হয়। প্যারা শব্দের অর্থ দূরে, মেটা শব্দের অর্থ কোনাকুনি, একান্তর, আর অর্থ শব্দের অর্থ হচ্ছে কাছে। ওকে, এবার দেখি হচ্ছে আমি এখানে কিছু কথা বলবো, এগুলো এমনি, এগুলো মুখস্থ করবি না আর কি, এমনি। ওই যে আগে যেরকম একটা এক্সপেরিমেন্ট দেখাইছিলাম, ওরকম একটা এক্সপেরিমেন্ট, যেটা এমনি এমনি দেখাচ্ছি। এটা মুখস্থ করার দরকার নেই, এবং তোদের কাছে ভাল লাগবে। মানে আমি যখন প্রথমবার এগুলো শিখছিলাম ইন্টারে থাকতে, আমার খুব ভাল লাগছিল। সো আমি এখানে একটা রিয়েল দেখাবো, এক্সপেরিমেন্ট দেখাবো। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স হচ্ছে এরকম, যে ধর তোর কাছে হচ্ছে এইখানে একটা প্রতিস্থাপক আছে, এবং এখানে ধর হচ্ছে টলুইন আছে CH3। এখন তুই এটাকে চাচ্ছিস সালফোনেশন করতে, তো এটাকে সালফোনেশন করতে কি লাগে? সালফার ট্রাইঅক্সাইড লাগে আর সালফিউরিক অ্যাসিড লাগে, তাই না? এই দুটোই তো লাগে। সো আমি যখন এটাকে সালফোনেশন করবো, আচ্ছা বলতো ভাই, মোট কয়টা কার্বন ফাঁকা আছে, বা কয়টা কার্বনে যেতে পারে? সে 5টা না? মানে পসিবিলিটি হচ্ছে 5। সেই 5-এর মধ্যে অর্থ কয়টা? 2টা। সো যদি তুই ম্যাথমেটিক্স চিন্তা করিস, তাহলে বলতো ভাই অর্থ কত পার্সেন্ট উৎপাদ হওয়ার কথা? অর্থ কিন্তু উৎপাদ হওয়ার কথা 40% না? বুঝি তো, মোট উৎপাদের 40% অর্থ হওয়া উচিত। কিভাবে হিসাব করলাম? হিসাব করলাম হচ্ছে, দেখলাম যে কার্বনের একটাতে যাওয়ার পরে বাকি 2টা হচ্ছে অর্থ থাকে, আর মোট হচ্ছে 5টা। তো 5-এর মধ্যে 2 মানে তো 40%। তাহলে 40% অর্থ উৎপাদ হওয়া উচিত অ্যাকর্ডিং টু ম্যাথমেটিক্স। আমি যদি মেটা চিন্তা করি, মেটা কত পার্সেন্ট হয়? মেটাও কিন্তু 40% হওয়া উচিত, তাই না? 40% মেটা হওয়া উচিত। আর কত পার্সেন্ট প্যারা হওয়া উচিত? 20% প্যারা হওয়া উচিত, তাই না? সো আর এখানে প্যারা হচ্ছে 20%। এটা ম্যাথমেটিক্স বলে প্যারা 20% হওয়া উচিত। কিন্তু এই ম্যাথমেটিক্স যা বলে, প্র্যাকটিক্যালিটি আবার তা বলে না। প্র্যাকটিক্যালিটি কি বলে জানিস? এইখানে তুই যদি করিস, এইখানে অর্থ প্রোডাক্ট তৈরি হয় 32%।
32 মানে হচ্ছে এই সালফোনিক মূলকটা অর্থ অবস্থানে যাবে এরকম উৎপাদ তৈরি হয় 32%। এখানে মেটা তৈরি হয় মাত্র হচ্ছে 6%। আর প্যারা তৈরি হয় হচ্ছে বাকিটুকু কত থাকে 62% থাকে। 62% মানে হচ্ছে এই যে প্যারা অবস্থানে সালফোনেট মূলকটা যাবে। একইভাবে তুই যদি হচ্ছে নাইট্রোবেনজিনকে এই সালফোনেশন করতে চাস, সেম জিনিস নিবি, সেম ভাবে সালফোনেশন করবি। এখানেও কিন্তু ম্যাথমেটিক্যালি ওই হওয়ার কথা 40-40-20 এরকমই হওয়ার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি অন্য কথা বলে। প্র্যাকটিক্যালি বলে যে এটা হয় না বললেই চলে, এটা হয় না বললেই চলে। আর এইটা হয় হচ্ছে 96%, এই যে এটা 96% হয়। বলিস না যে বাকি 2% কই গেছে, বাকি 2% নেগলিজিবল, ঠিক আছে? তাহলে আমরা এইখানে এক্সপেরিমেন্ট থেকে একটা সিদ্ধান্ত নিতে পারলাম, এই মিথাইল থাকলে, এটা বাদ দিয়ে যে 6% আমরা ধরবো না, মিথাইল থাকলে নতুন প্রতিস্থাপক কোথায় যাবে? অর্থ প্যারা অবস্থানে যাবে, বুঝি তো? মিথাইল থাকলে নতুন প্রতিস্থাপক অর্থ প্যারা অবস্থানে যাবে। আর এই নাইট্রো থাকলে নতুন প্রতিস্থাপক কোন অবস্থানে যায়? মেটা অবস্থানে যায়। কেন যায় সেটা পরে আমরা দেখব, আগে দেখি এই জিনিসটা বুঝি কিনা, যে যদি মিথাইল থাকে তাহলে নতুন প্রতিস্থাপক অর্থ অবস্থানে যায়, আর নাইট্রো থাকলে নতুন অর্থ এবং প্যারাতে যায়, প্যারাতে একটু বেশি যায়। আর যদি এটা থাকে তাহলে মেটা অবস্থানে যায়। তাহলে আমরা এখানে একটা ক্লাসিফিকেশন করব। ক্লাসিফিকেশন হচ্ছে এরকম: নতুন প্রতিস্থাপকের অবস্থানের ভিত্তিতে নতুন প্রতিস্থাপকের অবস্থানের ভিত্তিতে এক্সিস্টিং প্রতিস্থাপক, দেখ আবারও বলতেছি, আমরা কিন্তু ক্যাটাগরাইজ করব নতুন প্রতিস্থাপকের অবস্থানের ভিত্তিতে। মানে নতুন জামাইয়ের তো কোনো হাত নাই, নতুন জামাই তো নতুন জামাই, ও কবে বিয়ে হবে, কি হবে, বাচ্চা সদাই কি হবে, এটা তো কিছু বলবে না। সো নতুন জামাইয়ের আচার আচরণটা কার উপর নির্ভর করে? ওই আগের দুলাভাইয়ের উপর নির্ভর করে। সো নতুন প্রতিস্থাপকের অবস্থানের ভিত্তিতে এক্সিস্টিং প্রতিস্থাপক দুই রকম। এক্সিস্টিং প্রতিস্থাপক দুই প্রকার। কি কি? একটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, সংক্ষেপে বলা হয় ওপি ডিরেক্টিং। ওপি মানে অর্থপ্যারা ডিরেক্টিং, বুঝছিস? এটা খুব চলে বাইরের বইতে, তারা সংক্ষেপে ওপি ডিরেক্টিং বলে, ওই ফুল নেমটার বলে না। ওপি ডিরেক্টিং বা অর্থপ্যারা নির্দেশক। আবার বলতেছি, অর্থপ্যারা নির্দেশক কিন্তু যে নতুন আসবে সে না, যে পুরাতন ছিল সে। আর দুই নম্বর হচ্ছে এম ডিরেক্টিং। এম ডিরেক্টিং মানে হচ্ছে মেটা ডিরেক্টিং, বা বাংলায় বলা হয় মেটা নির্দেশক। ওকে, এবং উদাহরণ কেমনে মনে রাখবো? মনে রাখবি শর্টকাট, যারা অ্যাক্টিভেটিং তারা হচ্ছে ওপি ডিরেক্টিং। উদাহরণ হচ্ছে এটা, যারা অ্যাক্টিভেটিং তারা হচ্ছে ওপি নির্দেশক। কেন আমরা পরে কারণ খুঁজবো, আজকেই ক্লাসে দেখব। আর যারা হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং তারা হচ্ছে মেটা নির্দেশক। ডিঅ্যাক্টিভেটিং, তাহলে কি বললাম ভাইয়া? যারা অ্যাক্টিভেটিং তারা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। এমপি এমও ডিরেক্টিং হয় না? না, হয় না ধৈর্য। অর্থপ্যারা নির্দেশক হয় আর মেটা নির্দেশক হয়। অর্থপ্যারা নির্দেশক কারা? যারা অ্যাক্টিভেটিং তারা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, যারা ডিঅ্যাক্টিভেটিং তারা হচ্ছে মেটা নির্দেশক। অর্থাৎ আমাদের এখানে যে লিস্টটা আছে, এই যে এই লিস্টে এরা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। সো ওপি ডিরেক্টিং এরা, একটু লিখে না সবাই এখানে ফেরত গিয়ে। আর এটা হচ্ছে মেটা ডিরেক্টিং। এই যে আমরা মোটামুটি এক্সাম্পল বুঝে গেলাম। এবার এখান থেকে কিছু ইন্টারেস্টিং কারণটা একটু পরে খুঁজবো, আজকে ক্লাসেই খুঁজবো। আমরা কিছু ইন্টারেস্টিং প্রশ্ন সলভ করি, দেখ এটা বুঝিস কিনা। ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে, মানে অনেকে বলে যে অর্গানিক নাকি হচ্ছে মুখস্থ করতে হয়, অর্গানিক নাকি এই করতে হয় সেই করতে হয়। সো তোকে একটা প্রশ্ন করব। প্রশ্নটা হচ্ছে, ধর এইটা, আমার কাছে এরকম একটা যৌগ আছে,
এবং এখানে আছে হচ্ছে OH, আর এইখানে আছে হচ্ছে NO2। ওকে, সো এখানে হচ্ছে OH আছে এবং এখানে হচ্ছে NO2 আছে। আমাকে বলতে হবে যে আমি যদি এইটাকে ধর হচ্ছে কি করব, এটাকে আমি হচ্ছে CH3Cl আর অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড দিলাম। আমার কোয়েশ্চেন হচ্ছে এটা নতুন প্রতিস্থাপক কোথায় যাবে? সবাই একটু চেষ্টা করে আনসার দে তো। আমি এটা একটু সুন্দর করে লিখি, লেখা জানি কেমন বিশ্রী হয়ে যাচ্ছে। ওই সেম জিনিসই লিখবো আর কি আবার। এখানে CH3 ছিল না OH ছিল? এখানে হচ্ছে OH, OH এবং এখানে হচ্ছে NO2। সো তুই এটাকে হচ্ছে নাইট্রেশন করছিস, নাইট্রেশন না অ্যালকাইলেশন, CH3Cl এবং AlCl3। অর্থতে যাবে? এখানে একটা কথা আছে, সবাই একটু লেখা বন্ধ করে এদিকে তাকা। সেটা হচ্ছে দেখতো OH কি গ্রুপ? OH কি অর্থপ্যারা না? এমন হইতে পারে না যে কোনো শালিকার দুইটা দুলাভাই আছে, মেজো দুলাভাই এক রকমের বলে আর বড় দুলাভাই অন্যরকম বলে। সো এরকম তো হতে পারে মাঝে মধ্যে, তাই না? এখন আমি জানি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখিস, OH হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। এখন OH এর রেসপেক্টে অর্থ কে? এই যে এটা হচ্ছে অর্থ, এটা হচ্ছে অর্থ, আর এটা হচ্ছে প্যারা, তাই না? তো OH এর রেসপেক্টে প্যারাতে যেটা আছে সেখানে তো অলরেডি হচ্ছে একজন আছে। তো যে শালিকার বিয়ে অলরেডি হয়ে গেছে সেই শালিকার তোর বিয়ে হবে না। তাহলে OH কিন্তু প্যারাতে কাউকে যাইতে বলবে না। OH বলবে না তুমি প্যারাতে যাও, OH বলবে তুমি অর্থতে যাও। তো ধরলাম যে এইখানে বললো, এই পাশে বলার ওই পাশে বলা তো একই কথা। আগে কি এটুকু বুঝতে পারছি যে OH বললো হচ্ছে অর্থ প্যারাতে যাও। সো অর্থতে তো যাবে, প্যারাতে যাবে না। OH এইখানে বলছে, মানে OH ডিসিশন দিয়ে ফেলছে, সে জামাই হিসাবে বলছে যে এইখানে যাবে আর এইখানে যাবে। এবার আসি এই মেজো জামাই কি বলে আর কি। আচ্ছা, এই NO2 কি মেটা নির্দেশক না অর্থপ্যারা নির্দেশক? আমরা জানি এটা হচ্ছে মেটা নির্দেশক, তাই না? তাহলে বলতো এই Na2 এর সাপেক্ষে মেটা কোনটা? ওই দুটেই না, বুঝি? যেটা হচ্ছে OH এর সাপেক্ষে অর্থ, সেটা Na2 এর সাপেক্ষে কি মেটা। তাহলে NO2 ও তো বলে যে এখানে যাও আর এখানে যাও। সো দুই জামাইয়ের সিদ্ধান্ত কিন্তু মিলে গেছে, মানে দুজন একই জায়গায় বলছে তুমি এইখানে যাও। এইখানে যাও মানে হচ্ছে তুই আসলে এখানে কি পাবি? তুই পাবি হচ্ছে এইখানে এইটা, এইখানে OH, এইখানে হচ্ছে NO2, আর এই CH3টা এইখানে যাবে। এইখানে গেল যেটা হয়, এই পাশে গেল সেটা হয়। সবাই কি বুঝতে পারছি? ওকে, আমরা আরেকটা দেখি, যদি ওইটা কারো বুঝতে কষ্ট হয় তাহলে এটা দেখলেই বুঝতে পারবে। Na2 না, হ্যাঁ Na2 না থাকলে তো প্যারা অবস্থানে যেত। Na2 না থাকলে তো এই প্রশ্ন খুব ইজি প্রশ্ন হইতো, এই প্রশ্নটা তো আমি সলভ করানোর মানেই হয় না। এখানে NO2, এখানে হচ্ছে NO2। আমি এখানেও সেম ওই অ্যালকাইলেশন করব, সেম জিনিস যা যা ছিল তাই তাই নিব। এখন আমরা একটু এইটাকে লজিক অ্যাপ্লাই করি। লজিকটা হচ্ছে, দেখতো ভাই এই OH কি বলে? OH বলে অর্থ প্যারাতে যেতে। এখন এই অর্থতে তো যাবে না, সে এইখানে যেতে বলে আর এইখানে যেতে বলে, তাই না? মানে OH বলে হচ্ছে এইখানে যেতে। আর NO2 কি? NO2 হচ্ছে মেটা নির্দেশক। তাহলে NO2 এর সাপেক্ষে মেটা কোন দুইটা রে ভাই? ওই সেম দুইটা না? তাহলে OH এর সাপেক্ষে যেটা অর্থ আর প্যারা, Na2 এর সাপেক্ষে সেটা হচ্ছে, সেই দুইটা হচ্ছে মেটা। তাহলে নতুন প্রতিস্থাপক এইখানে যাবে আর এইখানে যাবে। বাট এইখানে বেশি যায় কারণ এখানে কোনো স্টেরিক বাধা নাই। এখানে যেতে গেলে OH এর মাধ্যমে তো বাধাপ্রাপ্ত হয়, জায়গা সংকুলন হয় না। এই জন্য এইখানটাতে বেশি যায়, মানে প্যারা অবস্থানে হচ্ছে বেশি যায়। তো আমরা বলতে পারি এখানে দুইটা যৌগ তৈরি হবে। দুইটা যৌগ মানে হচ্ছে এরকম, এখানে হচ্ছে OH, এইখানে NO2 এইটা, আর এখানে যাবে হচ্ছে CH3,
এটা একটু বেশি তৈরি হবে কারণ এখানে কোনো স্টেরিক বাধা নাই। স্টেরিক বাধা মানে জায়গা সংকুলন না হওয়া। আর কিছুটা এটাও তৈরি হয়। এইখানে OH, এইখানে NO2 আর এইখানে CH3, বাট এটা একটু কম তৈরি হয়। কাঁচা বাচ্চারা বুঝতে পারছে কি সবাই? আমি আরেকটা দেখাই, যদি এটা বুঝতেও কারো কষ্ট হয় সমস্যা নেই, এটা বুঝলেও হইতেছে। যদি এরকম থাকে, ধর এখানে হচ্ছে NO2 আর এখানে হচ্ছে ফরসে CHO, এইটা আছে। বেঞ্জিনের উপরে একটা তো OH আর নিচে OH থাকলে কি হলে সেটা একটু দেখান। ও উপরেও OH আর নিচেও OH। আচ্ছা বলতেছে NO2 আছে আর CHO আছে। NO2 আছে আর CHO আছে, এটাকে যদি আমি সালফোনেশন করি, প্রথমত ভাই এটা নরমালি কিন্তু বিক্রিয়া করবে না, কারণ কি দুইটা ডিঅ্যাক্টিভেটিং এজেন্ট আছে বেনজিন বলায়। সো বেনজিনে যদি দুইটা ডিঅ্যাক্টিভেটিং এজেন্ট থাকে তাহলে সেই বেনজিন অনেক ডিঅ্যাক্টিভেটেড থাকে, তাকে বিক্রিয়া করাতে গেলে অনেক তাপ লাগে, অনেক মানে এক্সট্রিম তাপ লাগে। ধরলাম তাপ দিয়ে বিক্রিয়া করলাম। সো প্রশ্ন হচ্ছে যাবে কোথায়? এখানে দোনোটাই কি মেটা নির্দেশক না? তাহলে এই নাইট্রোর সাপেক্ষে মেটা কোনটা? এই যে এই কার্বনটা, সেখানে তো অলরেডি একজন আছে, আর এই কার্বনটা, তাই না? আর এই CHO, ওর সাপেক্ষে মেটা কোনটা? ওর সাপেক্ষে মেটা হচ্ছে এইখানে NO2 আর এইখানে হচ্ছে NO2। তাহলে দেখতো এই দুজনই রাজি হয়ে গেছে এইখানে যায়। সো আমি এখানে প্রোডাক্ট কম পাবো কারণ খুবই ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে, বাট যেটা তৈরি হবে সেটা হচ্ছে NO2, সেটা হচ্ছে CHO, আর এইখানে হচ্ছে CH3। এখন আমি জানি তোদের কোমলমতি মনে কিছু প্রশ্ন জাগছে। কোমলমতি মনে প্রশ্ন জাগছে হচ্ছে, ভাইয়া আপনি এতক্ষণ পর্যন্ত যে উদাহরণগুলো দেখালেন প্রত্যেকটা খাপে খাপে মিলে গেছে, তাই না? মানে এটাও যা বলে ওটাও তাই বলে। খেয়াল করছিস তো? এই যে এ আর ও একমত হয়েছে এক জায়গায় বলে, এ আর ও এক জায়গায় একমত হয়েছে বলে, এ আর ও এক জায়গায় একমত হয়েছে বলে। যদি এরকম একমত না হয় তাইলে কি হবে? সো একমত না হইলে তাইলে কি হবে সেটার জন্য তো এই যে আমি একটা লিস্ট লিখে দিচ্ছি যে এখানে যে প্রায়োরিটি বেশি পাবে তারটা হচ্ছে আগে হবে। কিন্তু ভাই এই আমাদের সিলেবাসে নাই, এই যে এইটুকুই আমাদের সিলেবাসে নাই। কবে জানি বুয়েট বা সাস্টে একটা প্রশ্ন আসছিল, মানে এটা ফর ফান আমি দেখাচ্ছি, কারণ জিনিসটা কঠিন না, জিনিসটা লজিক্যাল, প্রচন্ড লজিক্যাল। সো তুর্য একটা প্রশ্ন করছে, ভাইয়া এই উপরে যদি OH থাকে আর এখানেও OH থাকে তখন কি হবে? 2 নং এক্সাম্পলটা কি দুইটা নিতে হবে নাকি হবে না বিক্রিয়ক? ও আমি তো এখানে দেখাই দিছি হচ্ছে না, বিক্রিয়ক একটাতেই হবে। এটা দেখাইছে একটা, বাট বিক্রিয়াস্থলে তো কোটি কোটি এরকম এই যৌগটা আছে, কোটি কোটি আছে না? সো একটা থেকে এটা তৈরি হলো, আরেকটা থেকে ওটা তৈরি হলো। সো তোরা আমি যে যা দেখাইছি এই তিনটা হচ্ছে খাপে খাপে মিলে, এর বেশি নিলে খাপে খাপে মিলে না, তখন ওগুলোর দরকার নেই। আর যদি ইনকেস কোনোদিন আসে, ভাই এগুলোই আসে নাই কোনোদিন, আর ওইগুলো আসা তো চিন্তারও বাইরে। এবার যদি আসে তাহলে তুই তো লিস্ট জানিস, ওই অনুযায়ী উৎপাদ হয়ে যাবে। সো আমরা একটা ব্রেক নিচ্ছি, সবাই 11টা 25-এ জয়েন করিস, শার্প 11টা 25-এ। ওকে, আমি তোদেরকে আরেকটা প্রশ্ন দেই, দেখি এই প্রশ্নটা হচ্ছে চিন্তা করে আনসার দিতে পারিস কিনা। এটাও খুব মজার প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে তোকে এটা বানাইতে হবে যে হচ্ছে বেনজিন থেকে বেনজিন এখান থেকে বানাইতে হবে হচ্ছে এইটা, CH3 আর এইখানে হচ্ছে NO2। ওকে, আর বেনজিন থেকে বানাইতে হবে হচ্ছে এইটা, এখানে হচ্ছে CH3 আর এখানে হচ্ছে NO2। এই দুটো আমি কিভাবে বানাবো এই হচ্ছে প্রশ্ন। মানে কি হয়েছে, বেনজিন থেকে একবার বানাবো হচ্ছে এইটা, আর বেনজিন থেকে বানাবো হচ্ছে ওইটা। সো এটা কিভাবে বানানো যায় সেটা হচ্ছে কোয়েশ্চেন। সো এটা দেখতো এগুলো হচ্ছে চিন্তা করে পারা যায় কিনা। ওকে, এখন আমি প্রসেসটা বলে দিই। প্রসেসটা হচ্ছে একবার করব মিথাইলেশন বা অ্যালকাইলেশন, ওই যে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন,
আর একবার করব হচ্ছে নাইট্রেশন, তাই না? একবার অ্যালকাইলেশন করলে, একবার নাইট্রেশন করলে তখন একবার এটা হবে, একবার ওটা হবে। কিন্তু র্যান্ডমলি অ্যালকাইলেশন মানে নাইট্রেশন করা যাবে না। এখন দেখি যে জিনিসটা কিরকম। জিনিসটা হচ্ছে, ধর মানে এটা বাস্তব জীবনেও তোকে প্রায় এরকম জিনিস করতে হয়। বাস্তব জীবনে কিরকম, তুই হচ্ছে আহ বাজারে গেছিস, বাজারে গিয়ে তোর কাছে ব্যাগ নেই। তো আমরা তো যে অনেক সময় ধর তুই একটু ভারী বাজার করবি, নাইলনের ব্যাগ কিনবি। তো নাইলনের ব্যাগ তো সব দোকানে থাকে না। এখন তুই আগে হচ্ছে মাছের দোকানে যাবি নাকি আগে ব্যাগের দোকানে যাবি, কোনটা? ডেফিনেটলি আগে ব্যাগের দোকানে যাবি। আগে ব্যাগের দোকানে গিয়ে ব্যাগ কিনবি, তারপরে মাছের দোকানে যাবি। এরকমই তো হবে। উল্টা করলে কিন্তু হবে না। এখন আমাকে বলতো ভাই, এইখানে এই মিথাইল আর নাইট্রো এরা পরস্পরের কি অবস্থানে আছে? প্যারা অবস্থানে আছে, বুঝি? যে এরা পরস্পরের প্যারা অবস্থানে আছে। তাহলে কোনটাকে আগে অ্যাড করলে পরেরটাকে প্যারা অবস্থানে আমি অ্যাড করতে পারবো? চিন্তা করে বলে, এখানে আগে নাইট্রেশন করতে হবে না আগে মিথাইলেশন করতে হবে? কোয়েশ্চেন হচ্ছে এইখানে কোনটাকে আগে আমি করব। এইখানে দেখ, আগে করব মিথাইলেশন। দেখ, আগে মিথাইলেশন করলে কি হবে? মিথাইল মূলকটা র্যান্ডমলি যে কোনো জায়গায় যুক্ত হবে। মিথাইলেশন করার পরে তারপরে যদি নাইট্রেশন করি, তাহলে নাইট্রো মূলকটা প্যারা অবস্থানে গেল। অর্থ প্যারা, তো প্যারা অবস্থানে তো বেশি যায়। তাহলে আমরা এখানের উত্তর হচ্ছে আগে করব মিথাইলেশন, বাম পাশে লিখি মিথাইলেশন, দেন আমরা কি করব? নাইট্রেশন। উল্টা করলে কিন্তু হবে না। সবাই কি ফিল করতে পারছে জিনিসটা? বুঝছে, অনেকটা পাজল সলভের মতো। পরেরটা তাহলে, হ্যাঁ, পরেরটা তাহলে আগে নাইট্রেশন, আর এখানে কি হবে? এইখানে আগে করব নাইট্রেশন, পরে করব মিথাইলেশন, তখন এটা উৎপন্ন হবে। নাইট্রেশন করলে কোন একটা জায়গায় যাবে, তারপরে মিথাইলেশন করব। সো এখানে হচ্ছে আগে নাইট্রেশন, দেন মিথাইলেশন। একদম ইজি পিজি লেমন স্কুইজি, পাজল সলভ অনেকটা। আমি আরেকটা প্রশ্ন দেখাই। আরেকটা প্রশ্ন হচ্ছে, ধর তোকে এরকম দিল যে টলোইন থেকে, তোর কাছে টলোইন আছে, এখানে হচ্ছে CH3। সো এখান থেকে দুইটা জিনিস তৈরি করতে বলছে, তোকে তৈরি করতে বলছে হচ্ছে এইটা, এখানে হচ্ছে COOH, আর এখানে হচ্ছে NO2। এটা তৈরি করতে বলছে। আর তোকে তৈরি করতে বলছে হচ্ছে এইটা, এখানে হচ্ছে COOH, আর এইখানে হচ্ছে NO2। এখন আমি একটু হেল্প করে দিই। হেল্পটা হচ্ছে, মানে এটা তুই কিভাবে করবি? তুই এটা করবি হচ্ছে এভাবে, যে আমার কাছে এখানে বেনজিন আছে, তো টলুইন আছে। তো দেখতে ভাই, শিখছিলাম না অর্গানিক বেসিক, কেন অর্গানিক বেসিকটা তো কষ্ট করে শিখাইছি। এই মিথাইলকে জারণ করলেই তো অ্যাসিড হয়ে যায়, তাই না? খেয়াল করছিস যে মিথাইলকে আমি গাঢ়নাইট্রিক অ্যাসিড দিয়ে জারণ করব, তখন হচ্ছে এটা COOH হয়ে যাবে। সো আমাকে একবার করতে হবে জারণ, আর একবার করতে হবে নাইট্রেশন। এখন ওই যে র্যান্ডমলি করলে হবে না, এক এক ক্ষেত্রে এক এক ভাবে করতে হবে। সো প্রথমটা আসলে কি করবো, মানে এটা কেমনে বানাবো আর এটা কেমনে বানাবো, এই হচ্ছে কোয়েশ্চেন। একটু বোঝার চেষ্টা করি, সবাই লেখা বন্ধ করে দিকে তাকা। তুই যদি এই মিথাইল মূলক থাকা অবস্থায় সরাসরি নাইট্রেশন করিস, তাহলে নাইট্রেশন কিন্তু প্যারা অবস্থানে যাবে। খেয়াল করছিস? মানে এইটা থাকা অবস্থায় যদি নাইট্রেশন করি, তাহলে নাইট্রেশন যাবে হচ্ছে নাইট্রোমূলক প্যারা অবস্থানে যাবে। বাট এখানে তো নাইট্রোমূলক প্যারা অবস্থানে নাই। তাহলে আগে কি করব? আগে এটারে জারণ করব। জারণ করে CH3 কে COOH বানাবো। CH3 অর্থ প্যারা নির্দেশক ছিল, বাট COOH কি অর্থ প্যারা নির্দেশক না? COOH তো প্যারা মেটা নির্দেশক। তাহলে আগে করব হচ্ছে এখানে অক্সিডেশন, মানে আগে জারণ করব, জারণ করে ওই CH3 কে COOH বানাবো। বানানোর পরে ওটা মেটা নির্দেশক হয়ে গেল, তারপরে নাইট্রেশন করব। অক্সিডেশন ফলোড বাই নাইট্রেশন। কাচ্চা বাচ্চারা বুঝতে পারছি? একদম ইজি পিজি লেমন স্কুইজি। আর এখানে কি করবি? আগে নাইট্রেশন করবি। নাইট্রেশন করে, যেহেতু এটা প্যারা নির্দেশক, নাইট্রেশন প্যারা অবস্থানে যাবে। তারপরে ওইটাকে আমি জারণ করে COOH বানাবো। সো আগে হচ্ছে নাইট্রেশন, দেন হচ্ছে অক্সিডেশন।
ওকে, আশা করি এটুকু আমরা সবাই বুঝতে পারছি। এরপরে আমরা একটু দেখব যে হচ্ছে কেন অ্যাক্টিভেটিং গ্রুপগুলো অর্থপ্যারা নির্দেশক। সবাই একটু প্রশ্ন লিখে নেয়, কেন অ্যাক্টিভেটিং গ্রুপগুলো, এই প্রশ্ন খুব বেশি পরিমাণ আসে। অ্যাক্টিভেটিং গ্রুপ অর্থপ্যারা নির্দেশক বা ওপি নির্দেশক, এই হচ্ছে আমাদের প্রশ্ন। সো অ্যাক্টিভেটিং গ্রুপগুলো অর্থপ্যারা নির্দেশক হওয়ার কারণটা কি, সেই প্রশ্নটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। নাইট্রেশনের পর অক্সিডেশন করলে সেটা NO2 এর উপরে ইফেক্ট পড়বে না, না, NO2 কে নতুন করে অক্সিডেশন করা যায় না। NH2 কে অক্সিডেশন করলে হচ্ছে NO2 হয়, বাট NO2 ইটসেলফ একটা জিনিস আছে। দেখ একটু পানি খেয়েছি আমি। ওকে, সো আমরা একটু এটা বোঝার চেষ্টা করব। ধর আমি এটা দিয়ে উদাহরণ দেব, দেই হচ্ছে এটা। এটাকে কই নেব, এটাকে একটু উপরে নেই। সেটা হচ্ছে, ধর ভাই আমার কাছে এটা আছে, NH2 দিয়ে দেখাই এইটা, এভাবে দেখাচ্ছি কারণ এগুলো কাল্পনিক কাঠামো, তো কাল্পনিক কাঠামো দিয়ে দেখাবো। সো আমরা জানি যে NH2 কি অর্থপ্যারা নির্দেশক। এখন আমরা দেখব যে NH2 অর্থপ্যারা নির্দেশক, ভালো কথা, সে বেনজিন বলে ইলেকট্রন দেয়। সো বেনজিন বলে ইলেকট্রন দিলে সে কেন অর্থপ্যারা নির্দেশক হয়, সেই ব্যাখ্যাটা হচ্ছে বোঝার চেষ্টা করব। সো NH2 যেহেতু ওর ধনাত্মক মেসোমারিক ইফেক্ট আছে, সো কি করবে, বেনজিন বলে ইলেকট্রন দেয়। ইলেকট্রন দিলে কিভাবে দেয় সেটা একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, এই নাইট্রোজেন এই কার্বন ইলেকট্রন দেয়, এই যে এইখানে ইলেকট্রন যখন দিল, এইখানে যখন ইলেকট্রন দেয় তখন দেখতো ভাই এই কার্বনের হাত কত হয়ে গেছে, এই কার্বনের হাত হয়ে গেছে 5, তাই না? কিন্তু কার্বন তো হাত 5 রাখবে না। তো কার্বন যেহেতু হাত 5 রাখবে না, তখনই কি হয়, এই ইলেকট্রনটা বের হয়ে যায়। এখন এইভাবে বোঝার থেকে আমার কাছে একটা খুব সস্তা বাংলা শর্টকাট টেকনিক আছে, এটা খুব সহজে মিলে যায়। সহজে মিলে যায় মানে হচ্ছে এইটা, সেটা হচ্ছে আচ্ছা আরেকটা দেখাচ্ছি, এটার পরে কি হয়, এটার পরে হয় হচ্ছে এইটা। আগে কি হয় সেটা একটু আমরা লিখে ফেলি, মানে এখানে কোন অবস্থানে সে থাকে। যখনই ওই ইলেকট্রন দুইটা এইখানে আসলো, তখনই কি হইল, এই নাইট্রোজেনের এখানে দ্বিবন্ধন হইল, এই যে NH2 হইল, এবং এখানে অবশ্যই পজিটিভ চার্জ থাকবে। কেন পজিটিভ চার্জ থাকবে, কারণ ওই লোন পেয়ার তো নাই। আর এইখানে ওই যে দুইটা ইলেকট্রন আসছে, কোন দুইটা ইলেকট্রন, এই বন্ধনের দুইটা ইলেকট্রন। আর এইখানে হচ্ছে বন্ড, আর এইখানে হচ্ছে বন্ধন, তো আগের মত থেকে আছে। তো ওইখানে যে দুইটা ইলেকট্রন আছে, সেই দুইটা ইলেকট্রন বাইরে তো থাকবে না, ইলেকট্রন তো বাইরে থেকে অভ্যস্ত না। তো সে কি করে, এইখানে গিয়ে বন্ড ফর্ম করে। তখন এটা আবার এইখানে চলে আসে, কারণ কি এই কার্বনের হাত তখন কত হয়ে গেছে, হাত হয়ে গেছে হচ্ছে 5টা। নাইট্রোজেনের হাত 4টা হয়ে গেছে, ওই যে 4টা হয়ে গেছে দেখেই তো ওর উপরে প্লাস চার্জ। আর আমি যেটা দেখাইছি এটা কাল্পনিক কাঠামো, রেজোনেন্স কাল্পনিক, একটু ওয়েট কর, প্রশ্ন করিস না আপাতত। তো এই জিনিসটাকে সহজে ব্যাখ্যা করা যায় এভাবে, সেটা হচ্ছে আমি একটা শর্টকাট ফর্মুলা লিখে দিচ্ছি। ফর্মুলা হচ্ছে এরকম, যে কোনার ইলেকট্রন হাতে, কোনার ইলেকট্রন হাতে, হাতের ইলেকট্রন কোনায়। কোনার ইলেকট্রন হাতে, হাতের ইলেকট্রন কোনায়। মানে কিরকম, ধর আমি যদি দেখাই এর পরের যে স্ট্রাকচারটা হবে সেটা কেমন হবে, কি হবে সেটা একটু লিখে নেই। হবেটা হচ্ছে উপরের অংশটুকু অ্যাজ ইট ইজ থেকে যাবে, তাই না? যেরকম ছিল সেরকম রয়ে গেছে উপরের অংশটুকু। এই যে NH2
সেম সেম এক কালার প্লাস সাইন। এই বন্ধনটাও যেরকম ছিল সেরকম রয়ে গেছে। এইখানে যে দুইটা বন্ধন আছে সেগুলো এই যে এখানে গিয়ে একটা বন্ধন তৈরি করলো, আর এখানে দুইটা ইলেকট্রন। এটা হচ্ছে আমি এইখান থেকে হওয়ার পরে যেটা সেটা লিখে ফেললাম। তারপরে ভাই শর্টকাট ফর্মুলা কি শিখেছি, কোণারটা হাতে, হাতেরটা কোণায়। মানে এই কোণারটা যাবে হাতে, এই হাতেরটা যাবে আবার কোণায়। এটা হচ্ছে খুব সস্তা জিনিস, এটা দিয়ে খুব সুন্দর মতো মিলে যায়। তো এইখানে আবার কি তৈরি হচ্ছে, যেটা হবে সেটাকে লিখে ফেলি। এখানে হচ্ছে এইখানে বন্ধন থাকবে একটা, এইখানে দুইটা ইলেকট্রন তৈরি হবে। এইখানে হচ্ছে যেরকমটা সেরকম ছিল NH2 প্লাস চার্জ, আর এইখানে একটা বন্ধন তৈরি হবে, তাই না? আমরা নিয়ম কি শিখছি, ওই যে কোণারটা যাবে হাতে, হাতেরটা যাবে কোণায়। সো এই যে কোণারটা হাতে, হাতেরটা ওই কোণায়, মানে দিন শেষে আসলে যেরকম ছিল সেরকমই থাকবে, খালি মাঝখানের বন্ধনগুলো ঘুরে যাবে। সো এইখানে যেটা তৈরি হয়েছে, এইখানে বন্ধন, এখানে বন্ধন, এখানে বন্ধন, আর এখানে NH2, ওই যে হুবহু আগের মতো হইলো। কিন্তু কি হয়েছে, যেখানে যেখানে দ্বিবন্ধন ছিল দেখ দ্বিবন্ধন কিন্তু ঘুরে গেছে। এই ঘটনাটাকে বলা হয় রেজোন্যান্স। রেজোন্যান্স কি আমরা তো শিখছি, কেন ওই বেসিকটা তো ভালো মতো শিখাইছিলাম। আচ্ছা বলতে এখানে যে পাঁচটা কাঠামো দেখাইছি, সেই পাঁচটা কাঠামো কি রিয়েল না ইমাজিনারি? এই পাঁচটা কাঠামোই কিন্তু ইমাজিনারি, তাই না, কাল্পনিক কাঠামো, আমরা বোঝানোর জন্য দেখাইছি। তাহলে রিয়েল কোনটা? রিয়েল হচ্ছে এই পাঁচটার হাইব্রিড। এবং যে যখনই যে এই সাইনটা দেওয়া হয়, এই সাইনটা যখন দেওয়া হয় তখনই সেটা মিন করে যেগুলো রিয়েল না, এগুলো ইমাজিনারি জিনিস। তাহলে রিয়েল কোনটা? রিয়েল হচ্ছে ওদের সবার হাইব্রিড। সবাই একটু লেখা বন্ধ করে দিকে তাকা। ওদের সবার হাইব্রিড মানে হচ্ছে এই যে NH2 যদি থাকে বেনজিনের সাথে, ও বেনজিন বলে ইলেকট্রন পুশ করছে না? পুশ করছে তো। তাহলে এই ইলেকট্রন ডেনসিটি আগের থেকে কি হয়ে গেল, বেড়ে গেল। আমি দাগটা একটু মোটা করে দিচ্ছি। তো বেনজিন বল আগের থেকে অ্যাক্টিভেট হয়ে গেছে। কিন্তু বলতো কোথায় ইলেকট্রন বেশি? এই যে ওই ইমাজিনারি গুলোর মধ্যে দেখ অর্থতে বেশি, এখানে এই দেখ প্যারাতে বেশি, আবার এখানে অর্থতে বেশি। তাহলে পুরো সব জায়গায় ইলেকট্রন ডেনসিটি বেশি, কিন্তু এইখানে একটু স্পেশালি বেশি না? এই যে এইখানে একটু মাইনাস চার্জ বেশি, এইখানে একটু মাইনাস চার্জ বেশি, আর এখানে একটু মাইনাস চার্জ বেশি। তাহলে ইলেকট্রোফাইল যদি আসে তাহলে কোথায় আসবে, যে এইখানে, এইখানের এই তিন জায়গায় আসবে। এই জন্য যারা অ্যাক্টিভেটিং গ্রুপ তারা অর্থপ্যারা নির্দেশক হয়। মানে আমি যদি স্টেটমেন্টটা লিখে দেই, স্টেটমেন্টটা এরকম দাঁড়ায় যে অ্যাক্টিভেটিং গ্রুপ বা অ্যাক্টিভেটরসরা সম্পূর্ণ বলয়কে অ্যাক্টিভেট করে, সম্পূর্ণ বলয়কে অ্যাক্টিভেট করে, তবে অর্থ ও প্যারাকার্বনকে বেশি অ্যাক্টিভেট করে। পুরো বলয় অ্যাক্টিভেট হয়, বাট এই দুটোকে একটু বেশি অ্যাক্টিভেট করে, বেশি অ্যাক্টিভেট করে। কি বললাম ভাই, অ্যাক্টিভেটিং গ্রুপ সম্পূর্ণ বলয়কে অ্যাক্টিভেট করে, কিন্তু অর্থ এবং প্যারাকার্বনকে একটু বেশি অ্যাক্টিভেট করে। এই জন্য নতুন প্রতিস্থাপক অর্থ ও প্যারা অবস্থানে যায়। এটা লিখে আমি আর একটু প্র্যাকটিস করাবো, আরো একটা। আর এটা নিজে প্র্যাকটিস না করলে হয় না, বন্ধুর খাতা দেখেও লিখলে গেলে দেখবি চোখ ধাঁধায় যায়, মনে হবে কইতে শুরু করছে কইতে শেষ করছে। সো নিজেকেই লিখতে হবে এটা এক্সাম হলে, এখনই লিখতে গেলে দেখবি চোখ ধাঁধায় যাবে। তাহলে এটা ফ্রেন্ডদের কপি করতে পারবো না? না, এটা কেউ কারোটা দেখে লিখতে পারে না। এটা মানে কিছু জিনিস থাকে যেগুলো নিজস্ব, কেউ কারোটা দেখাইতে পারে না। এ দেখে লিখতে গেলেই ভুল বেশি হয়, নিজে লিখতে গেলে ভুল কম হয়। তো আমি আরেকটা প্র্যাকটিস করাই দিই। আর তোরা হচ্ছে ভাইয়া মাঝের গোল ডট ডট দিলে হয় না? ও এই যে এটা, না ডট ডট দিলে তো কম বোঝায়, আমরা একটু মোটা করে দিচ্ছি জন্য বেশি বোঝায়।
ধরো আমার কাছে এটা আছে, আমি হচ্ছে এটা দিয়ে দেখাবো। সি, এখানে হচ্ছে এইচ, এখানে হচ্ছে এইচ। আবার বলতেছি এগুলো কিন্তু কাল্পনিক। তো এই যে কোণারটা আসে হাতে, হাতেরটা যায় হচ্ছে কোনায়। মানে দিন শেষে ফর্মুলা ওই একটাই, সস্তা ফর্মুলা বাট ইফেক্টিভ, জীবন অনেক ইজি হয়ে যায়। এইখানে ইলেকট্রন আছে, এইখানে বন্ড, এইখানে বন্ড, এখানে দ্বিবন্ধন, হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, আর এই হাইড্রোজেনটা এখানে H+ হিসেবে কিছুক্ষণ থাকে। সবসময় নিয়মটা হচ্ছে যেটা হবে সেটা আগে লিখে নাও, মানে যেটা রেজাল্ট সেটা আগে লিখে নাও। আমি রেজাল্টটা এখানে লিখে নিলাম। তারপরে নিয়মটা কি, কোণারটা হাতে, হাতেরটা কোনায়। ওকে, লিখলাম। কি হবে সেটাকে লিখে ফেল। এইটুকু তো অ্যাজ ইট ইজ থাকবে, হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে H+, এবং এখানে বন্ড তৈরি হবে, এইখানে বন্ড তৈরি হবে, আর এইখানে সেই ইলেকট্রন থাকবে। এরপরে নিয়ম কি, সেম নিয়ম, সেটা হচ্ছে কোণারটা যাবে হাতে, হাতেরটা যাবে কোনায়, তাই না? তাহলে আমি এখানে কি পাচ্ছি, আমি এখানে পাচ্ছি হচ্ছে এইটা, এইখানে হচ্ছে বন্ধন তৈরি হবে, এইখানে বন্ধন তৈরি হবে, আর এইখানে ইলেকট্রন, এবং হচ্ছে দ্বিবন্ধন কার্বন, এইখানে H, এইখানে H, এখানে হচ্ছে H+। কোণারটা হাতে, হাতেরটা আবার কোনায়। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি হচ্ছে এরকম, এইখানে বন্ড, এইখানে বন্ড, এইখানে বন্ড, এবং CH3। ওই একই কথা, সবগুলো কার্বন অ্যাক্টিভেট হয়েছে, কিন্তু অর্থ এবং প্যারা কার্বনটা বেশি অ্যাক্টিভেট হয়েছে। ওকে, এই জন্য এটাকে আমরা কি বলি, এটাকে আমরা অর্থ প্যারা নির্দেশক বলি। আমি আরো একটা প্র্যাকটিস করাচ্ছি যেন প্র্যাকটিসে কোনো ঘাটতি না থাকে এই অর্থ প্যারার। ধর কি দিয়ে দেখাবো, আমি দেখাচ্ছি হচ্ছে OH দিয়ে। পড়াটা তোরা নিজে করার চেষ্টা করতে, এটা নিজে করতে গেলে, করতে পারলে বেশি ভালো, দেখে দেখে করতে গেলে আর প্যারা খাবি, সুন্দর হইল না। এখানে OH, OH এ লোন পেয়ার দুটো থাকে। ভাই H+ কি বাইরে চলে গেছে? আরে না, H+ বাইরে চলে যায় নাই। ওই যে বললাম না এগুলো সব কাল্পনিক, H+ আসছে জাস্ট দেখানোর জন্য দেখানো। আর যদি হচ্ছে আগেরটা যেমন দেখাইলাম, নাইট্রোজেন সরাসরি লোন পেয়ার ভেতরে দিয়ে দেয়, OH মানে CH3 তো এত সরাসরি লোন পেয়ার দেয় না, কারণ CH3 তো সিগমা বন্ধন নিয়ে দেয় না, পুরোপুরি ভেতরে দিতে পারে না। কোণার ইলেকট্রন হাতে, হাতের ইলেকট্রন কোনায়, তাই না? আমার বাসার উপরে কি জানি ব্লেন্ডার মেশিন চালা শুরু করছে রাত 12টার সময়, উপরের তলায়। সো এখানে কি তৈরি হবে, এখানে তৈরি হবে OH ডাবল বন্ড প্লাস চার্জ, এইখানে ইলেকট্রন আসবে, এইখানে ইলেকট্রন আসবে, এইখানে বন্ড, এইখানে বন্ড। ফর্মুলা কি ছিল, কোণার ইলেকট্রন হাতে, হাতের ইলেকট্রন কোনায়। বাট আমার ইয়ারফোনটা খুবই ভালো, আমি জানি তোরা হয়তো কিছু টের পাস নাই। শিখো থেকে আমাকে একটা হেডফোন দিছে, আমি ওটা এখনো প্যাকেট থেকে খুলি নাই, ইনটেক্ট আছে, এটা এটা বেশ ভালো সার্ভিস দেয়। আমি আগে বয়া ইউজ করতাম, যে মাইক আসলে ওই যে এই এখানে লাগানো আছে, বাট বয়া থেকে এটার সাউন্ড কোয়ালিটি ভালো, ব্যাকগ্রাউন্ড নয়েজ খুব ভালো মতো ক্যান্সেল করে। সো কি হয় সেটা একটু লিখে ফেলি, হয়টা হচ্ছে এরকম, এইখানে বন্ধন হয়, এইখানে বন্ধন, এইখানে হচ্ছে ইলেকট্রন, এবং এখানে হচ্ছে OH প্লাস চার্জ। কোণারটা হাতে যাবে, হাতেরটা কোনায় যাবে।
তাহলে আমরা এখানে পাবো হচ্ছে এরকম, এখানে বন্ড, এখানে বন্ড, এখানে হচ্ছে OH প্লাস। ওকে, সো আশা করি রেজোনেন্স এখন ভালো মতো প্র্যাকটিসে চলে আসছে। লেখা হলে বলিস একটু। ওকে, ডান। তাহলে আমরা দেখলাম হচ্ছে এইটা, যে কেন অ্যাক্টিভেটিং গ্রুপ অর্থপ্যারা নির্দেশক। সো আমি এটাকে একটু কপি করি। আমরা এখন দেখব কেন ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ মেটা নির্দেশক সেইটা। এটা কি কপি করা যাবে? হ্যাঁ, কপি করা যাবে। বাহ, নতুন নতুন টেকনোলজি খুব ভালো লাগছে, কিন্তু পেস্ট কেমনে করব? লাস্ট থেকে সেকেন্ড অপশনটা ট্যাপ করেন, লাস্ট থেকে সেকেন্ড অপশন, এইটা ইম্পোর্ট। ট্যাপ করলে তো হয় না। এই ভাই, এত কাহিনী কি দরকার? লিখে ফেলি, লিখে নেই। কেন ডিঅ্যাক্টিভেটিং গ্রুপগুলো মেটা নির্দেশক। কেন ডিঅ্যাক্টিভেটরস রা এম নির্দেশক বা মেটা নির্দেশক, এই হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা ততক্ষণ ধরে দেখলাম যে কেন হচ্ছে ওরা সেকেন্ড অপশনটা ট্যাপ করলেই হয় না ভাইয়া, কপি করার কথা বলছিলাম। আচ্ছা, তো কেন ডিঅ্যাক্টিভেটিংটা হচ্ছে মেটা নির্দেশক সেটা দেখব। সো এইখানে আমরা যেটা সব থেকে দুইটা দেখাই, প্রথমে দেখাই হচ্ছে এইটা। ধর ওইটা যে বুঝতে পারলে এটা বোঝাটা সহজ। CN ট্রিপল বন্ড, ওইখানে আমাদের শর্টকাট টেকনিক কি ছিল? শর্টকাট টেকনিক ছিল হাতেরটা কোনায়, কোনারটা হাতে। আর এখানে শর্টকাট সস্তা বাংলা টেকনিক হচ্ছে হাতের ইলেকট্রন হাতে, হাতের ইলেকট্রন হাতে। আবার বলছি, ওইখানে ছিল হাতেরটা কোনায়, কোনারটা হাতে। আর এখানে আছে হাতেরটা হাতে। হাতেরটা হাতে কিরকম? দেখ, ওই নাইট্রোজেন তো অনেক বেশি নেগেটিভ, তাই না? সো নাইট্রোজেন নেগেটিভ হলে সে নিজে থেকে ইলেকট্রনকে টানবে। এই যে নাইট্রোজেন টানলো, তখন এই হাতের ইলেকট্রন এই হাতে চলে গেল। আমরা এখানে কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি হচ্ছে এরকম। আগে বলছিলাম যেটা পাবি সেটা লিখে নেবে। প্রথমটা তো একটু সবাই মনোযোগ দিয়ে সেখানে, পরেরটা নিজে করবে। যখন এই ইলেকট্রন চলে গেল, তখন এই কার্বনে কোন চার্জ থাকবে? পজিটিভ চার্জ। এই কার্বনের দ্বিবন্ধন হয়ে যাবে এই নাইট্রোজেনের দ্বিবন্ধন এখানে মাইনাস, তাই না? দেখ, এই যে এই দ্বিবন্ধন এখানে গেল, এই নাইট্রোজেন এখানে চলে গেছে, আর এইখানে বন্ধন, এখানে বন্ধন। এখন এই প্লাসকে মেটানোর জন্য এই ইলেকট্রনটা এইখানে চলে যাবে, মানে হাতেটা সরাসরি হাতে চলে গেছে। আগেরটা কোনারটা হাতে, হাতেরটা কোনায় ছিল, আর এখানে হাতেরটা হাতে। ওকে, দেখলাম এখানে কি তৈরি হয়? এখানে তৈরি হয়, একটু বড় করে আঁকি। এইখানে তখন বন্ধন হয়ে যায়, এইখানে বন্ধন থাকে আগের থেকে, তখন এইখানে হয় প্লাস, এবং এইটুকু অ্যাজ ইট ইজ আগের মতোই আছে। তো
তো এই প্লাস মেটানোর জন্য এই হাতের ইলেকট্রন সরাসরি হাতে চলে আসে, তখন আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে এইটা। এইখানে বন্ড, এইখানে বন্ড, এইখানে হচ্ছে প্লাস, এইখানে সি, এখানে হচ্ছে মাইনাস। ওকে, তাহলে হাতের ইলেকট্রন হাতে চলে আসে, ওটা আগের অবস্থানে ফেরত আসবে। আমরা তো জানি রেজোন্যান্সের পরে ওই দিন শেষে সেম থাকবে, ভেতরের বন্ধনগুলো ঘুরে যায়। সো আলটিমেটলি এখানে আমরা পাচ্ছি হচ্ছে এইটা, বেনজিন রিং তো হবেই, ইলেকট্রনগুলো ঘুরে গেল, সি ট্রিপল বন্ড নাইট্রোজেন, আর এখানে বন্ড, এখানে বন্ড, এখানে বন্ড। সবাই লিখে হলে একটু বলিস। রাইট সাইডের বাটনটা 3 নং সিগনালে ট্যাপ করে দেখান তো পেস্ট অপশন আসে কি। রাইট সাইডের বাটনটা এটা, আচ্ছা পরে শিখে নেবো না। ও এখান থেকে ফাইল, আচ্ছা এটার আমি আসলে এতটা এক্সপ্লোর করি না এখনো। আগেরটাই 5 নংটাই অর্থের এলপি দেখাবো না, 5 নংটায় অক্সিজেনের লোন পেয়ার দেখাবো না। ও আচ্ছা, হ্যাঁ দেখালে দেখাইতে পারিস, বাট এতটা ম্যান্ডেটরি না, বুঝছিস। ওকে, এবার আমরা স্টেটমেন্টটা লিখি, এটা কেন মেটা নির্দেশক। আগে দেখি বেনজিন বলয় থেকে ইলেকট্রন কিন্তু নিছে। তোদের কলেজে স্যাররা বা অন্যান্য ভাইয়েরা এই ইয়া পড়ায়, এই রেজোনেন্স পড়ায়, বাট রেজোনেন্স কেন করতেছি, এই রেজোনেন্সের আলটিমেট রেজাল্টে কি, এটা কেউ পড়ায় না। তখন ফিল করা যায় না, মানে এই যে এখানে যেটা সিকোয়েন্স, যে অর্থপ্যারারা কেন, সরি অ্যাক্টিভেটিংরা কেন অর্থপ্যারা নির্দেশক, বা যারা ডিঅ্যাক্টিভেটরস তারা কেন মেটা নির্দেশক, এই জিনিসটা কলেজে স্যাররা স্টুডেন্টদের বলে না। মানে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি তখন স্টুডেন্টরা রেজোনেন্স শিখে, বাট রেজোনেন্স কি, কেন হয়েছে, কি হয়েছে, ভেতরে ঘটনাটা কি, এটা স্টুডেন্টরা ফিল করতে পারে না। সো এখানে দেখ, সে বেনজিন বলয় থেকে ইলেকট্রন নিছে, তো নিছে মানে সে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, সো এটা বেনজিন বলয়কে ডিঅ্যাক্টিভেট করছে। কিন্তু দেখতো ভাই, এই যে এইখানে প্লাস, এইখানে প্লাস এবং এইখানে প্লাস, এই যে অর্থ এবং প্যারা এবং অর্থ, এইখানে কি ইলেকট্রন ডেন্সিটি কমে গেছে না। ও পুরো বলয়কে ডিঅ্যাক্টিভেট করে, বাট এই দুই জায়গায়, এই 3 জায়গায় বেশি ডিঅ্যাক্টিভেশন হয়। সো স্টেটমেন্টটা এরকম যে মেটা নির্দেশক মানে ডিঅ্যাক্টিভেটিংরা বা ডিঅ্যাক্টিভেটরসরা ডিঅ্যাক্টিভেটরস সম্পূর্ণ বলয়কে ডিঅ্যাক্টিভেট করে, সম্পূর্ণ বলয়কে ডিঅ্যাক্টিভেট করে, বাট অর্থ প্যারা কার্বনকে বেশি ডিঅ্যাক্টিভেট করে। তাহলে অর্থ প্যারা কার্বন হচ্ছে বেশি ডিঅ্যাক্টিভেট, তাহলে মন্দের ভালো কে, মন্দের ভালো কি মেটা না। মানে হ্যাঁ সবাই ডিঅ্যাক্টিভেট হয়, পুরো বলয় ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, কিন্তু অর্থ প্যারা কার্বন বেশি ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে, তাহলে কোথায় যাবে, মেটাতে যাবে। মানে ব্যাপারটা এরকম হয়, দেখ আমি যদি ছবি দিয়ে দেখাই, আমার কাছে যদি হচ্ছে এখানে থাকে হচ্ছে এইটা, হলো না সুন্দর, ধর এইটা আছে এবং এখানে CN আছে, বলয় ইলেকট্রন কমে গেছে, এই জন্য আমি ডটেড সাইন দিয়ে দেখাচ্ছি, বুঝছিস, ইলেকট্রন কমে গেছে। কিন্তু কোথায় বেশি কমছে, যে এইখানে বেশি কমছে, এইখানে বেশি কমছে, এইখানে বেশি কমছে। তাহলে মন্দের ভালো কে, মন্দের ভালো মানে হচ্ছে এই যে মেটা অবস্থান, ওখানে ইলেকট্রন ডেন্সিটি একটু হইলেও তা আছে, তাহলে এখানে যদি কোনো ইলেকট্রোফাইল আসবে সেটা তো মেটা অবস্থানে আসবে। সবাই কি ফিল করতে পারছে এই ঘটনাটা।
যে সম্পূর্ণ বলয় ডিঅ্যাক্টিভেট হয়, কিন্তু এটাকে বেশি ডিঅ্যাক্টিভেটেড হয়। আমরা আরেকটা প্র্যাকটিস করি, যেটা আমাদের পরীক্ষায় যদি মেটা নির্দেশক কখনো পরীক্ষায় আসে তখন এটা আসে পরীক্ষায়। সেটা হচ্ছে এটা নাইট্রোমূলক আর কি, নাইট্রোজেন, অক্সিজেন, আর একটা হচ্ছে যে সন্নিবেশ বন্ধন দিয়ে থাকে। নিয়ম কি ছিল? হাতেরটা হাতে যায়, তো অক্সিজেন নিজের দিকে টানে, তখন এই ইলেকট্রনটা হাতেরটা হাতে চলে যায়। তো আমাদের কাজ হচ্ছে আগে যেটা হচ্ছে আমরা হবে সেটাকে লিখে নিব। আবারও বলতেছি ভাই, রেজোনেন্স কিন্তু দেখা দেখি করে লেখা যায় না। তোকে যদি তোর বন্ধু খাতা মেলায়ও দেয় তাও দেখতে পারবি না, চোখ একদম ব্যথা হয়ে যাবে। এইখানে মাইনাস, এইখানে যেতে চলে গেছে পজিটিভ চার্জ, ইলেকট্রনটা থাকবে এখানে, ইলেকট্রন থাকবে। সো এটা হচ্ছে যেটা আগে হবে আর কি, এখানে সেটা আমি লিখে ফেললাম। তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে হাতের ইলেকট্রন হাতে, হাতেরটা হাতে মানে হচ্ছে এই ইলেকট্রন সরাসরি হাতে চলে যাবে। তাহলে যেটা হয় সেটা আগে লিখে ফেলি। এখানে বন্ড, এখানে বন্ড, এখানে প্লাস, নাইট্রোজেন, সন্নিবেশ বন্ধন, আর এখানে হচ্ছে মাইনাস। সূত্র কি ছিল? হাতেরটা সরাসরি হাতে চলে আসবে, হাতেরটা হাতে আসলো। এইখানে বন্ড, এইখানে বন্ড, এইখানে প্লাস, নাইট্রোজেন, অক্সিজেন, এখানে হচ্ছে মাইনাস। এই যে হাতেরটা হাতে মানে অ্যাজ ইট ইজ আগের অবস্থানে তো ফেরত আসবেই সবাই। তখন আমরা এখানে কি পাচ্ছি? এইখানে বন্ড, এইখানে বন্ড, এইখানে বন্ড, আর হচ্ছে নাইট্রোজেন, সবার কি এটা লেখা হয়েছে? না, আজকে আমরা একটু ছোট্ট আরেকটা জিনিস দেখাবো। সেই জিনিসটা এই টপিকের সাথে রিলেভেন্ট, তো ওই জিনিসটা দেখা না দেখায় শেষ করা যাবে না আর কি। এবার একটু দেখি একটা যৌগ, সেটা হচ্ছে এইটা। তুই নর্মালি ধর হচ্ছে ভাই তুই টোলুইনকে, মানে টোলুইন মানে হচ্ছে এইটা CH3, ধর CH3 কে তুই নাইট্রেশন করতে চাচ্ছিস। নাইট্রেশন মানে হচ্ছে HNO3 আর হচ্ছে H2SO4, আমি এটা নিচ্ছি। তো নাইট্রেশন করলে এখানে কিন্তু ঠিকই আমরা যেরকম প্রেডিক্ট করি সেরকমই তৈরি হয়, সেরকমই মানে হচ্ছে এই যে এটা CH3, এখানে যাবে নাইট্রোমূলক অর্থ অবস্থানে গেছে, আর নাইট্রোমূলক যাবে প্যারা অবস্থানে, মানে এটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নাই। এটা তো ঠিকই আছে, অর্থ এবং প্যারা অবস্থানে যাবে, যাওয়াটাই উচিত, তাই না? খুবই স্বাভাবিক এটা। আগের পেজ, আচ্ছা। তো দেখ, আমি হচ্ছে এই যে মিথাইলকে আমি নাইট্রেশন করলাম, একটা অর্থতে গেলো একটা প্যারাতে গেলো, এখানে আমাদের কোনো অভিযোগ থাকা উচিত না, সব ওকে। তারপরে তুই যদি হচ্ছে নাইট্রোমূলককে, ধর এখানে হচ্ছে নাইট্রোমূলক নেব না, এখানে ধর হচ্ছে CHO নিচ্ছিস, CHO নিচ্ছি, তুই হচ্ছে তাকে ওই সেম নাইট্রেশন করছিস, সেম নাইট্রেশন। তো এইটা মেটা অবস্থানে যাবে নাইট্রোমূলক, সেটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। CHO এই যে এইখানে যাবে, এটাও কিন্তু আমাদের জন্য ওকে। এখন এগুলো কেন দেখাচ্ছি? এগুলো দেখাচ্ছি কারণ আছে। দুইটা ওকে হওয়ার পরে এটা একাডেমিকে আসবে না আর কি, এবং এটা ম্যাক্সিমাম মানুষজন বাংলাদেশের পড়ায় না, বাট আমাদের বইয়ে আছে। হাজারি স্যারের বইয়ের চিপায় একটা প্রশ্ন আছে, একেবারে চিপায়, এই জন্য অনেকে আমলে নেয় না। তুই যদি এখন অ্যানিলিনকে, আমি NH2 অ্যানিলিন নিলাম, যদিও এই বিক্রিয়া অ্যানিলিনের মধ্যে গিয়ে আমরা আবার পড়বো, তাকে তুই নাইট্রেশন করছিস। এই কাঁচা বাচ্চারা, তোর কাছে কি মনে হয় এখানে কি তৈরি হওয়া উচিত? অ্যানিলিনকে আমি নাইট্রেশন করব, তো তোর বিবেক বুদ্ধি কি বলে? অর্থপ্যারা হওয়া উচিত না?
কারণ অ্যানিলিন কি থাকে, হ্যাঁ এটা অর্থোপ্যারা হওয়া উচিত, অ্যানিলিন অর্থোপ্যারা নির্দেশক। তো এখানে যদি অর্থোপ্যারা নির্দেশকই হইতো এবং তা যদি অর্থোপ্যারাই হবে, তাহলে এটা আমি আলাদা করে পড়াইতাম না, এখানে মেটা নাইট্রোফেনল অ্যানিলিন তৈরি হয়। সো তুই এখানে পাবি হচ্ছে এইটা, এইখানে হচ্ছে NH2, এইখানে NO2। এবং আমি জানি আমাদের এখানে বিশাল একটা কোশ্চেন আসছে, এটা কেন হইল, এটা তো হওয়ার কথা না। না না, এক্সেপশন না, এক্সেপশন মানে যেটার আসলে ইয়া নাই, ব্যাখ্যা নাই। এটার অবশ্যই ব্যাখ্যা আছে এবং খুব সুন্দর ব্যাখ্যা আছে। সবাই কি বুঝতে পারছিস? প্রথমটা দ্বিতীয়টা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই, প্রথম দ্বিতীয়টা যেটা হওয়ার মতো, যেটা হওয়ার কথা সেটাই হয়েছে, প্যারা নাই। কিন্তু প্যারাটা হচ্ছে এইখানে, আমি যখন অ্যানিলিনকে নাইট্রেশন করব তখন কেন সেটা মেটা অবস্থানে গেছে। সো মেটা অবস্থানে গেছে কারণটা একটু বলে দিই। কারণটা হচ্ছে দেখতো ভাই, এইখানে যে অ্যানিলিন আছে, এই অ্যানিলিন যে NH2 আছে, দেখ ভেতরে ইলেকট্রন তো ভেতরেও আছে, আবার ইলেকট্রন এই লোন পেয়ারও আছে। সো তুই যখনই এই যে সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এটা সবাইকে H+ দিবে না, বুঝি তো আমাদের এখানে কি আছে, H+ অবশ্যই আছে, দ্রবণ ভরা H+। তাহলে এই H+ আসলে কে নেয়, এই H+ টাই লোন পেয়ার নেয়। লোন পেয়ারটা নিয়ে এখানে সে অনেকটা এইভাবে থাকে, NH3+। এই কাঁচা বাচ্চারা, এই NH3+ কি অর্থপ্যারা নির্দেশক না মেটা নির্দেশক, মনে আছে? NH3+ এই যে আমি লিখে দিয়েছিলাম মেটা নির্দেশক। এই জন্য অ্যানিলিনের নাইট্রেশন করার সময় মেটা নাইট্রো তৈরি হয়। কেন মেটা নাইট্রো তৈরি হয়? কারণ এখানে হচ্ছে NH2 আর থাকে না, ওই ইলেকট্রনটা এই হাইড্রোজেনকে নিয়ে NH3 হয়। তো বলতে পারিস ভাই পরে আবার NH2 কেমনে হয়? তো আসলে হয় কি, এরকম তো না যে পুরোপুরি নিয়ে নেয়, ওই ইলেকট্রনটা শিল্ড করে থাকে কে, প্রোটন। এবং যখন এই নাইট্রোমূলকটা চলে আসে তখনই আবার সেই প্রোটনটাকে সে ছেড়ে দেয়। এই জন্য আমি যখন অ্যানিলিনে নাইট্রেশন করব তখন সেখানে মেটা নাইট্রো অ্যানিলিন তৈরি হয়। সবার কি ক্লিয়ার এইটুকু? নর্মালি অ্যানিলিনকে নাইট্রেশন তুই অ্যানিলিনের সাথে মিথাইলেশন কর, অর্থপ্যারাতে যাবে, কোনো সমস্যা নেই। তুই অ্যানিলিনের সাথে সালফোনেশন কর, না সালফোনেশন করলে ঝামেলা আছে। তুই অ্যানিলিনের সাথে করবি হচ্ছে ধর ক্লোরিনেশন, সে অর্থপ্যারাতে যাবে, কোনো সমস্যা নেই। নাইট্রেশন করতে গেলে যখনই অ্যাসিডিক মিডিয়া নিব তখনই এই লোন পেয়ারটা থাকে না, এই লোন পেয়ারটা ওটার দিকে বেশি ঝুঁকে যায়। এই জন্য এখানে মেটা অবস্থানে চলে যায়। ক্লিয়ার? সবাই বুঝতে পারছে এটুকু? তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে অ্যানিলিন থেকে কিভাবে ওই অর্থ নাইট্রো অ্যানিলিন তৈরি করা যায়। সো হচ্ছে তুমি কিভাবে, একটা প্রশ্ন লিখে দেই, বুয়েট 2024 অথবা 25, 24-এ আসলে 24 হবে, যদি 24-এ না আসে তাহলে 25-এ আসবে, যা বলে দিলাম। প্রশ্ন হচ্ছে কিভাবে প্যারা নাইট্রো অ্যানিলিন তৈরি হবে, অ্যানিলিন প্রস্তুত করা যায়, এই হচ্ছে প্রশ্ন। সো প্রশ্ন হচ্ছে কিভাবে প্যারা নাইট্রো অ্যানিলিন আমি তৈরি করব। নর্মালি তো সে মেটা তৈরি হচ্ছে, যে প্যারা প্রশ্ন যেটা বলে অর্থ হইল সেটাই একই কথা। আচ্ছা তোরা কি অনেক সময় দেখছিস যে দেওয়ালে রং করার সময় ওই যে বিভিন্ন সময় মানুষ স্প্রে করে রং করে, বাংলাদেশে কম দেখা যায়, দেখছিস স্প্রে করে দেওয়ালে বিভিন্ন আর্ট আঁকে, বিভিন্ন যে স্পাইডারম্যান, ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান এগুলো আঁকে। তো ওরা ওই যে বিভিন্ন সময় হচ্ছে ঢেকে রাখে, হ্যাঁ ওয়াল স্প্রে আর্ট, মানে ধর যেটুকু অংশে ওরা লাল রংটা দিতে চায় না সেইটুকু অংশ কিন্তু যে স্কচ টেপ দিয়ে ঢেকে রাখে বা কোনো একটা শিল্ড করে রাখে। তো ঢেকে রাখার পরে আবার সেটা উঠায় ফেলে, এটাই তো মেকানিজম। সো আমরা করব কি, এই কিছুক্ষণের জন্য এই ইলেকট্রনকে যদি আমি এই হাইড্রোজেন থেকে প্রোটেক্টেড করতে পারি, প্রোটেকশন করতে পারি, তাইলেই তো কাজ শেষ। সো আমি এই ইলেকট্রনকে প্রোটেক্ট করব, কার থেকে, ওই অ্যাসিড থেকে। সেটা কিভাবে করা যায়? সো প্রথম স্টেপে আমার কাজ হচ্ছে, আমার কাছে অ্যানিলিন আছে, এখানে হচ্ছে NH2, তো সেটাকে আমি বিক্রিয়া করাবো হচ্ছে এটা দিয়ে। আর একটু বড় লাগবে দাগটা।
CH3, এখানে হচ্ছে CO, CO এখানে হচ্ছে O, এখানে হচ্ছে CO, এখানে CH3। এই যে অ্যাসিড অ্যানহাইড্রাইড নিলাম, বুঝছিস? আমি NH2 এর সাথে অ্যাসিড অ্যানহাইড্রাইড নিছি, এখানে অ্যাসিড হ্যালাইড নিলেও হইতো। তো কি হয়, অ্যাসিড অ্যানহাইড্রাইডের এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকু নাইট্রোজেনের সঙ্গে যায় আর হাইড্রোজেনটা এই পার্টটুকুর সাথে আসে, মানে এখানে তুই পাবি হচ্ছে এইটা, এখানে হচ্ছে নাইট্রোজেন, তার একটা হাইড্রোজেন চলে গেছে এই অংশের সাথে, আর এখানে আসছে হচ্ছে CO, তারপরে হচ্ছে CH3, আর তুই এখানে কি পাচ্ছিস, তুই এখানে পাচ্ছিস হচ্ছে CH3COOH। এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যানহাইড্রাইড, নামকরণের মধ্যে শিখাইছিলাম। তাহলে আমি অ্যানহাইড্রাইড নিলাম, সেই অ্যানহাইড্রাইডের ওই অ্যাসিড অংশটুকু, অ্যাসিড অংশ বলে, ইথানোইল অংশটুকু বলে, এই অংশটুকু হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে কি তৈরি করলো, এই যে এই বস্তু তৈরি করলো। আচ্ছা দেখতো, আবার এখানে একটু কাহিনী আছে যে আমি যে এইখানে এই লোন পেয়ারকে শিল্ড করব, লোন পেয়ারকে শিল্ড করব, তো শিল্ড করে এমন কিছু তৈরি করতে হবে যেটা অর্থপ্যারা নির্দেশক, কারণ আমাকে তো প্যারা নাইট্রোঅ্যানিলিন বানাইতে হবে। খেয়াল করছিস, আমাকে এমন কিছু দিয়ে শিল্ড করতে হবে যেটা কি হবে, যেটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক হবে। এবার একটু দেখা আসে এখানে, এটা বাচ্চা বাচ্চারা দেখতো যে হচ্ছে কই জানি, ও বাবারে অনেক পড়া ফেলছে আজকে, ওই যে এটা আছে না NHCOR, এই যে NHCOR কি অর্থপ্যারা নির্দেশক, ওই যে অ্যাক্টিভেটিং গ্রুপ বলেই তো দিছে। সো NHCOR আমি সেটা বানাইলাম, এই যে NHCOR। এরপরে আমি যখন এইটাকে নাইট্রেশন করব, নাইট্রেশন মানে হচ্ছে ধর সালফিউরিক অ্যাসিড নিলাম আর নাইট্রিক অ্যাসিড নিলাম, H2SO4, তখন কিন্তু ঠিকই অর্থপ্যারাতে যাবে, এবং আসলে অর্থতে কম যায়, কারণ কি অর্থ তো স্টেরিক বাধা পায়, ওই যে এর জন্য তো অর্থ থেকেও আসতে পারবে না। এখন বলতে পারিস ভাই এই ইলেকট্রনকে এখন হাইড্রোজেন নিবে না, না এখানে হাইড্রোজেনও যাবে না, কারণ এত পরিমাণ স্টেরিক বাধা, এখানে এত পরিমাণ গ্রুপ আছে, হাইড্রোজেন এখানে গিয়ে খুব একটা সুবিধা করতে পারে না, যেটা ওই NH2 তে পারতো, বুঝছিস? সো এখানে কি হবে, এখানে হবে হচ্ছে এখানে হচ্ছে NHCOCH3, আর আমি এখানে কি পাবো, এখানে পাবো হচ্ছে NO2। কিন্তু আমার তো এখনো যে আমি যেটুকু স্কচ টেপ দিয়ে আটকে রাখছিলাম সেটুকু এখন উঠাই ফেলতে হবে, মানে এই অংশ দূর করতে হবে। সো এই অংশ দূর করা খুবই সহজ। তো এখানে পানি দে, পানি দিলে ঘটনাটা কি ঘটছে, এই যে এইখানে নাইট্রোজেন কি মানে কার্বন তো পার্শিয়ালি প্লাস, এই নাইট্রোজেন তো পার্শিয়ালি মাইনাস, তো নাইট্রোজেনের সাথে কে যাবে, এই যে পানির এইটা প্লাসটা যাবে, আর ওটার সাথে OH যাবে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, প্যারা নাইট্রো অ্যানিলিন পাচ্ছি, NH2, এখানে NO2, আর এখানে হচ্ছে যে CH3COOH। হ্যাঁ, যে সোজা হয় না, সুন্দর হয় না আর কি। তাহলে কি হইলো আমি একটু বুঝাই দিই। নরমালি অ্যানিলিনকে নাইট্রেশন করলে মেটানাইট্রো অ্যানিলিন তৈরি হয়। সো মেটানাইট্রো অ্যানিলিন কেন তৈরি হয়, কারণ হচ্ছে ওই অ্যাসিডিক মিডিয়াতে এই লোন পেয়ারটা হাইড্রোজেন নিয়ে এই বস্তু তৈরি করে, এই বস্তুটা আমাদের হচ্ছে মেটা নির্দেশক, এই জন্য মেটানাইট্রো অ্যানিলিন তৈরি হলো। কিন্তু আমি যদি এটাকে অর্থপ্যারা করতে চাই বা মানে প্যারানাইট্রো অ্যানিলিন করতে চাই, আমি অ্যাসিড অ্যানহাইড্রেট দিলাম, অ্যাসিড অ্যানহাইড্রেট দিয়ে ওই নাইট্রোজেনের হাইড্রোজেনটা, মানে নাইট্রোজেন তো হচ্ছে মাইনাস, তো এই কার্বন কি পার্শিয়ালি প্লাস না, সো নাইট্রোজেনের মাইনাসের সাথে এই অংশটুকু যায়, হাইড্রোজেনটা ওই অংশের সাথে চলে যায়, এই যে এটা হচ্ছে পার্শিয়ালি মাইনাস। চলে যাওয়ার পরে আমাকে এই বস্তু তৈরি হয়। সো এই বস্তু যখন তৈরি হলো, মানে এটা আসলে নাম আসলে অ্যামাইড, এন ফিনাইল ইথানামাইড নাম, এন ফিনাইল ইথানামাইড। তো যাই হোক, নাম যাই হোক যা হোক, সো এন ফিনাইল ইথানামাইডের এই লোন পেয়ারটার হাইড্রোজেন নিতে পারে না, কারণ স্টেরিক বাধা এখানে আছে। পরে আমি যখন নাইট্রেশন করব, প্যারা অবস্থানে গেল, পরে পানি দিয়ে ওই আমি হচ্ছে অ্যামাইডের অংশটুকু দূর করে ফেলছে। এভাবে তৈরি হলো কি অ্যানিলিন, প্যারা নাইট্রো অ্যানিলিন। সবাইকে একটু জায়গা ফাঁকা রাখবি, ফাঁকা রাখবি মানে হচ্ছে বেনজিন প্রস্তুতির জন্য জায়গা ফাঁকা রাখবি।
আমি নর্মালি প্রস্তুতিটা সাথে সাথে শিখাই না, বুঝছিস কেন শিখাই না? তো সবাই 2টা পৃষ্ঠা ফাঁকা রাখ। বেনজিন প্রিপারেশন, বেনজিন আমাদের শেষ। প্রিপারেশনটা সব টিচাররা আগে পড়ায়, আমি প্রিপারেশনটা পড়াই না, 2টা পেজ ফাঁকা রাখবি। কারণ ধর বেনজিন প্রিপারেশন তুই পড়বি হচ্ছে ফর সে অ্যালকোহল ফেনলে গিয়ে, তো সেটা তো ফেনলে গিয়ে পড়বি, তো এটা আলাদা করে এখন পড়ার তো কিছু নাই, না বুঝে বুঝে এখন তো দেখালে না বুঝে দেখাতে হবে। বেনজিন ধর প্রিপারেশন করবি টলুইনে গিয়ে, টলুইন আমি নেক্সট ক্লাসে পড়াবো। সো 2টা পেজ ফাঁকা রেখে করবি কি, যখনই বেনজিন প্রিপারেশন পড়বি তখন এখানে একটা একটা করে লিখে নিবি, অথবা একটা কাজ করতে পারবি যে নিজে এখন একটু লিখে নে, 2টা পেজে বোঝার দরকার নেই, জাস্ট লিখে নে। আমরা যখন একটা একটা করে বেনজিন প্রিপারেশন করব, বিভিন্ন গ্রুপ পড়বো, তখন তোকে বলবো না এই যে দেখ বেনজিন প্রিপারেশন। আমি কি বুঝাতে পারছি? না বুঝে আমি কোনো কিছু পড়াতে চাচ্ছি না। প্রিপারেশন পড়ানো মানে হচ্ছে না বুঝে পড়ানো। কারণ বেনজিন ফেনল দিয়ে প্রিপারেশন করাতে হবে, ফেনল কি তুই পড়ছিস এখনো? বেনজিন টোলুইন দিয়ে প্রিপারেশন করাতে হয়, টোলুইন কি পড়ছিস? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড দিয়ে প্রিপারেশন করানো হয়, বেনজিন অ্যালকাইন দিয়ে প্রিপারেশন করানো হয়, যার কোনো কিছু তুই এখনো পড়িস নাই। সো আন্দাজে পড়ে তো লাভ নেই। ওকে, ঠিক আছে কাঁচা বাচ্চারা, আজকে এমনিতে অনেক দেরি হয়ে গেছে, কোনো কোয়েশ্চেন আজকে নিচ্ছি না। পেজ মানে 2টা সারফেস, হ্যাঁ 2টা পৃষ্ঠা সারফেস, একটা পাতা 2টা পৃষ্ঠা। ভালো থাকি সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।